তো আমরা স্টার্ট করি, যেহেতু 1 নম্বর চ্যাপ্টার হয়ে গেছে। তো আমি জাস্ট হালকা একটু ওভারভিউ দিব। স্যার, আমি এখানে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, বলুন। স্যার, ওই সাইড স্যার আমাদের 9 নাম্বার চ্যাপ্টার বোঝানোর জন্য একটু সামারি আকারে আপনার চ্যাপ্টার এ আমাদের ওভারভিউ করেছিল, কিন্তু পুরো চ্যাপ্টারে স্যারে আলোচনা করে না, ওটা স্যারেই বলেছিল। দীপু, আমি যদি বলি ঠিক আছে কিনা? চ্যাপ্টার 1। হ্যাঁ, হ্যাঁ। হুম। এই কারণে বলেন। স্যার 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 বলেছিল চ্যাপ্টার 9-এর বিষয়গুলো বোঝানোর জন্য চ্যাপ্টার 1টা একটু ওভারভিউ আপনাদের থাকা দরকার বা বোঝানো, এর জন্য স্যার ওইভাবে আমাদের বলেছে। আচ্ছা হ্যালো, আচ্ছা। দীপুপাল। জি জি। হ্যাঁ হ্যাঁ, ভাই ওই যে ওটা হচ্ছে স্যার একটু ফান্ডামেন্টাল বিষয়টা বুঝিয়ে তারপরে আমাদের হ্যাঁ, গাইডলাইন হ্যাঁ, দিছে। হ্যাঁ, এইরকম, কিন্তু পুরো কিন্তু চ্যাপ্টার 1 কমপ্লিট হয়নি, হয়েছে। না না। সেটাই, কারণ স্যারকে তো আমাদের ডিটেল বলতে হবে, কারণ স্যারেরও তো ওটা মানে আহ নেওয়া মানে কে নিয়ে আমাদের ওভাবে এখনো বলে না স্যারেরা। কিন্তু আপনার মেজবাহ স্যার বলেছিল উনি চ্যাপ্টার 2 এবং আরো কোন কোন চ্যাপ্টার আমার এই মুহূর্তে মনে নাই লেখাটা। এই কিছু ওভারভিউ হবে, কিছু হবে, রিপিট হবে। ধরেন আমিও নিচ্ছি, আবার মেজবো কিছু নিবে, এরকম কিছু ক্লাস হয়তো বা হবে। বাট হুম, এটা হুম। প্রবলেম নেই, ঠিক আছে, এক একজনের কাছ থেকে এক একটা শিখবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, স্যার। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, মানে যেটা হয়েছে সেই ঘটনায় শেয়ার করেছি। বুঝতে পেরেছি, নো প্রবলেম, নো ইস্যু। আমি আজকে ওভারভিউ দিব 1 নম্বর চ্যাপ্টারটা, ঠিক আছে, যেহেতু 1 নম্বর চ্যাপ্টারটা আসলে আপনাদের কথা অনুযায়ী মনে প্রবাবলি কেউ এখন ওইভাবে নেয় নাই, তাই তো? ঠিক হ্যাঁ, আছে, স্যার। আমি দেখছি এটা 1 নম্বর চ্যাপ্টার। আর হলো 1, আর আমি স্টার্ট করব 1 প্লাস হচ্ছে চ্যাপ্টার 5, কস্ট অফ ক্যাপিটাল, এই দুইটা স্টার্ট করবো আজকে। তা ফার্স্টলি আসেন, আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি, আমরা কেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়বো বলেন তো? যে যা বুঝেন তাই বলবেন, একদম অ্যাকুরেটলি আসতে হবে এরকম কোনো কিছু না। যেহেতু অলরেডি আপনারা একটা ক্লাস করেছেন, কয়েকটা ক্লাস করেছেন, এখান থেকে আপনাদের লার্নিংটা কি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি, কেন পড়বো আমরা? স্যার, বাজেটিং প্র্যাকটিক্যাল ওয়েতে যদি ফোরকাস্টিং। আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে স্যার আসলে আমরা ফাইন্যান্সটা কিভাবে ম্যানেজ করব, কোথা থেকে আসবে এবং কোথায় কোন কোন খাতে যাচ্ছে, আহ এভাবেই। আর সংজ্ঞা আকারে আমি বলতে পারছি না এই মুহূর্তে, প্র্যাকটিক্যাল ওয়েতে যে কোন কোন উৎস থেকে আমার ফাইন্যান্সটা আসবে এবং কোন কোন খাতে আমি এক্সপেন্স বা বিনিয়োগ করব, এটা ম্যানেজ করা কি টেকনিক্যাল ওয়েতে আমি সাধারণত বুঝে থাকি স্যার। বাজেটিং ফোরকাস্টিং। স্যার, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য আমরা এটা করব, ডিসিশন মেকিং প্লাস ওয়েলথ হোয়াট ইজ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? স্যার, এই যে প্রতিষ্ঠানের আর কি প্রফিটটাকে বাড়ানোর চেষ্টা করবো আর কি। তাহলে ওয়েলথ কেন বলতেছেন, প্রফিট ম্যাক্সিমাইজেশন বলেন, তাই না? স্যার, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্টে যারা আছে বা ব্যবসা যারা অপারেট করতেছে তারা ডিসিশন নেওয়ার জন্য এই ইনফরমেশন গুলো ইউজ করে। যেমন হুম। আপনার তারা কোথায় বিনিয়োগ করবে, বা ওইখান থেকে কি রকম রিটার্ন আসবে, প্রফিট আসবে, রিস্কটা কি, বা কোন সোর্স থেকে ফান্ডটা কালেকশন করলে কস্টটা কম হবে, এই জাতীয় যাবতীয় বিষয়গুলোই আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে কাভার করে আর কি, বা এই এই ডাটাগুলো এইখানেই ব্যবহৃত হয় বেশি আর কি। রাইট। এনিথিং এলস? এনিথিং এলস? স্যার, তারপরে যদি বলি না না তাহলে। না না, আপনার বলা লাগবে না, আমি বুঝে গেছি আপনি কি বলতে যাচ্ছেন। থ্যাংক ইউ। হুম হুম। থ্যাংক ইউ। এটাই স্যার, অন্য কেউ মূল কিছু বিষয়। বলবেন? হুম। এটাই আর কি, সামারি চলে আসছে 2-3 লাইনের মধ্যে। আমারই চলে আসছে।
সো আমি যদি এরকম বলি অ্যাকুইজিশন অফ ফান্ড, ফান্ডটা নিয়ে আসলাম, অ্যাকোয়ার করলাম, ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করলাম, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রাইট? হ্যাঁ, রাইট স্যার। আর কোনো কিছু বলা লাগবে? স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশন। আসতেছে আসতেছে। আমরা ফান্ড অ্যাকোয়ার করব, ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করব। কেন ইনভেস্টমেন্ট করব? ফর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, নট প্রফিট ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে? আমরা ওয়েলথ জি স্যার। ম্যাক্সিমাইজেশনের জন্য আমরা কি করব? ইনভেস্টমেন্ট করব। ওকে, ইনভেস্টমেন্ট করব। সো এই ইনভেস্টমেন্টের জন্য কি আমাদের ফান্ড দরকার। সো আমরা ফান্ডগুলিকে অ্যাকোয়ার করব, ঠিক আছে? সো আমরা যদি ব্যালেন্স শিটের দিকে তাকাই, there is a two side, one is the asset and the other side is the liability and equity. সো যদি আমরা অ্যাসেট পাশে তাকাই, তো অ্যাসেট পাশ টোটালটাই হচ্ছে কি আপনার ইনভেস্টমেন্ট সাইড, আর লাইবিলিটি সাইড টোটালটাই হচ্ছে কি আপনার অ্যাকুইজিশন অফ ফান্ড সাইড। ক্লিয়ার? কি কি বলেছি? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার অ্যাসেট সাইডটা হচ্ছে ইনভেস্টমেন্ট সাইড, আর লাইবিলিটিসটা অ্যাসেট হচ্ছে পাশ আমার হচ্ছে ইনভেস্টমেন্ট সাইড, আর লাইবিলিটি এন্ড ইকুইটি সাইড হচ্ছে কি আমাদের ফান্ড 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 অ্যাকুইজিশন বা সোর্স অফ ফান্ড। ফান্ড অ্যাকুইজিশন, সোর্সেস অফ ফান্ড ফান্ড, অ্যাকুইজিশন। ঠিক আছে? ঠিক আছে। সো জি ওই হ্যাঁ স্যার। অ্যাকুইজিশন অফ ফান্ড এটাকে বলবো আমরা ফাইন্যান্সিং ডিসিশন, আর ইনভেস্টমেন্ট অফ ফান্ড এটাকে বলবো আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন। ক্লিয়ার? সো কোন ডিসিশন ক্লিয়ার স্যার। আগে আসবে? কোন ডিসিশন আগে আসবে, ফাইন্যান্সিং ডিসিশন অর ইনভেস্টমেন্ট ডিসিশন? ফাইন্যান্সিং স্যার, স্যার ইনভেস্টিং। এবং দুইটা একসাথে হতে পারে, স্যার কিন্তু আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন। ফাইন্যান্স অবভিয়াসলি ডেফিনেটলি ইনভেস্টমেন্ট ডিসিশন আগে। ধরেন আপনি এখন কি বাসায় একটা ডিসিশন নিলেন, লেখাপড়া আর করবো না, আমি এখন বিজনেস করব। এখন বিজনেস যে করবেন নিশ্চয়ই আপনার কোনো কিছু সিলেক্ট করা আছে, আদারওয়াইজ তো বাসায় তো কখনো অ্যাপ্রোচ করবেন না, নাকি? ঠিক আছে? হ্যাঁ স্যার। অবশ্যই একটা ডিসিশন আপনি নিয়ে নিছেন, তার মানে কি আপনি কি কোনো বিজনেস ফার্মেসি দিবেন, আপনি কি কোনো গার্মেন্টস দিবেন, আপনি কি অন্য কোনো বিজনেস করবেন কিনা, সেটা কিন্তু আপনি ফার্স্ট টাইমই কিন্তু আপনি এটা ডিসাইড করবেন। দ্যাটস মিনস আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু আগে আসবে। সো ওই ইনভেস্টমেন্টকে আপনার অ্যাকচুয়ালাইজ মানে অপটিমাম করার জন্য আপনার কি দরকার হবে? ফান্ড দরকার হবে। তো এই ফান্ডের এগেনস্টে আপনার কি দেখতে হবে? ফান্ড আমি কোন জায়গা থেকে নিলে সবচেয়ে ভালো হবে। সো দেখেন, গোলস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রথমে আমরা বললাম যে আপনার যাতে অপটিমাইজেশন অফ কি, অপটিমাইজেশন অফ কি হয়? ওয়েলথ হয়, এটা এনশিওর করতে হবে। ওয়েলথ মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, এনএবি, যেটাকে এনএবি বলে, ইকুইটির পার্ট। ঠিক আছে? আমরা হলো কি ইকুইটির পার্টে যেই পার্টটুকু আছে, ইকুইটির অ্যামাউন্ট, এটাকে যতটুকু বাড়ানো যায়, এটাই হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মেইন গোলস। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মেইন গোলস হচ্ছে, আবারও বলছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মেইন গোলস হচ্ছে অপটিমাইজেশন অফ ইউর ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। ঠিক আছে? নেট অ্যাসেটটা আপনি যত বাড়াবেন আপনার কোম্পানির ভ্যালুয়েশন তত ভালো আসবে। এক। সেকেন্ড হচ্ছে এই আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি বললাম যে ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য আমার বিভিন্ন মিডিয়াম আছে, আমি কিভাবে আমি ওয়েলথ ম্যাক্সিমাইজ করব। এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। যদি আপনার প্রফিট না হয়, প্রফিট না হলে কখনো কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে না। এই কারণে থ্রু প্রফিট ম্যাক্সিমাইজেশন আপনি আপনার কোম্পানির ওয়েলথটা কিন্তু ম্যাক্সিমাইজ করতে পারবেন। ঠিক আছে? আবার এখানে কোশ্চেন আছে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা সবসময় লং টার্মে কনসিডার করা হয়, আর আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশনটা বেসিক্যালি শর্ট টার্মে কনসিডার করা হয়। ঠিক আছে? সো দেখেন, আমাদের একটা অবজেক্টিভ আমরা নিয়ে নিলাম, আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজ করব। সো আমাদের গোলসটা কিন্তু ডিফাইন। এখন আসেন, এই ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে যদি আপনি ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করেন। এখন ইনভেস্টমেন্ট, ভালো জায়গায় ইনভেস্টমেন্ট মানে কি বলেন? ভালো জায়গায় ইনভেস্টমেন্ট মানে কি? স্যার যেখানে যেখান আপনার রিটার্ন ইনশিওর হবে। এনশিওর হবে স্যার, যেখান থেকে রিটার্নটা ভালো আসবে,
রিস্কটা কম হবে। রিস্ক কম তার এবং রিটার্ন যত তাড়াতাড়ি আসবে। আচ্ছা, এখানে আমি ক্লাস নিচ্ছি হচ্ছে অনলাইনে, ঠিক আছে? এখানে আপনার টোটাল অ্যাটেন্ডেন্স আছে 92 স্টুডেন্ট, ঠিক আছে? সো এখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, কেউ শুয়ে শুয়ে ক্লাস শুনবেন না। অবভিয়াসলি আপনার টেবিলে বসে খাতা কলম নিয়ে তারপরে আপনারা ক্লাস শুনবেন, কারণ ক্লাসে আমরা কি বলছি না বলছি এগুলি কিন্তু আপনাদের শোনা কিন্তু খুবই খুবই জরুরি। আই থিংক সো, ঠিক আছে? এখন ধরেন অ্যাটেন্ডেন্সের জন্য যদি ক্লাস করেন, তাহলে তো এখন অ্যাটেন্ডেন্স দিয়ে এখনই কিন্তু বের হয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে আমি এফএমটা শিখবো, এফএমটা একটু ভালো করা দরকার, সার্টেনলি কি আপনি টেবিলে বসে খাতা কলম নিয়ে তারপরে আপনার ক্লাস শোনা উচিত। আই থিংক সো। এখন আপনাকে আমার সাথে 3 ঘন্টা কনজিউম করবেন, বাট এই টাইমটা যদি আপনার ইফেক্টিভ না হয় তাহলে আপনি কেন ক্লাস করবেন বলেন? ঠিক আছে? সো শুয়ে শুয়ে শুনলাম, কিছু মনে রাখলাম, কিছু ভুলে গেলাম, এই যদি হয় ক্লাসের অবস্থা, তাহলে কিন্তু এই ধরনের ক্লাস করে কিন্তু কোনো লাভ নেই। অ্যাটেন্ডেন্স এটা এমনিই হয়ে যাবে, নো নিড টু অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, ঠিক আছে? তো যাই হোক, এটা এটা আমার রিকোয়েস্ট যে আপনারা যাতে এটাকে ইফেক্টিভ করতে পারেন, ঠিক আছে? সো এখন দেখেন আমি যেটা বলছি যে আমার অলরেডি আমি যেটা বলেছি যে আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজ করব। ওয়েলথ ম্যাক্সিমাইজের জন্য একটা প্রি কন্ডিশন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা খুব ভালো হইতে হবে। এখন ইনভেস্টমেন্ট ডিসিশন, ইনভেস্টমেন্ট যেই জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, এই ইনভেস্টমেন্টের ক্রাইটেরিয়া গুলি কি কি আপনি কিভাবে বুঝবেন দিস ইজ বেস্ট, এটা ভালো ইনভেস্টমেন্ট, এটা খারাপ ইনভেস্টমেন্ট, কিভাবে বুঝবেন বলেন? স্যার, যে ইনভেস্টমেন্টের আরআইটা, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল বেশি করে। থাকে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল তো খুব বিগ টার্ম, মানে প্রথমেই বলি, যদি এনপিভি পজিটিভ হয়, যদি আমার, হ্যাঁ, যদি আমার আইআরআর পজিটিভ হয়, দ্যাট টাইম কি এটা ভালো ইনভেস্টমেন্ট, তাই না? যদি এনপিভি ভালো আসে, আর তারপরে আপনার আরওআই ভালো আসে, যেটা অলরেডি বললেন একজন, যদি আপনার হচ্ছে কি আইআরআর ভালো আসে, এগুলি হচ্ছে কি ভালো ইনভেস্টমেন্ট। সো এই ডিটেইল ডিসকাশন গুলি আপনারা পড়বেন হচ্ছে চ্যাপ্টার 2-তে, ঠিক আছে? চ্যাপ্টার 2-তে ডিটেল। এখন প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে কিন্তু একটা কিন্তু রিস্ক অ্যাসোসিয়েট। যদি আমি বর্ডার টার্মে আমি দুইটা রিস্কের কথা বলি, একটা হচ্ছে বিজনেস রিস্ক, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। এই দুইটা রিস্ক কিন্তু বিজনেসে থাকবেই। এখন বিজনেস রিস্ক হচ্ছে, ধরেন আমি 100 টাকা বিজনেস করে অথবা 100 কোটি টাকা আমি বিজনেস করলাম, এই বিজনেস করে আমার অপারেটিং প্রফিট আসবে কি আসবে না, এটার যে রিস্কটা, দ্যাট ইজ হচ্ছে বিজনেস রিস্ক। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। রিলেশন বিটুইন অপারেটিং প্রফিট অ্যান্ড সেলস, এই দুইটা রিলেশনটাকে বলছি আমি বিজনেস রিস্ক। যে আমি বিজনেস করে মানে সেল করে আমি সাফিসিয়েন্ট নেট অপারেটিং প্রফিট আর্ন করতে পারবো কিনা, সেটাই হচ্ছে কি আমাদের বিজনেস রিস্ক। ওকে, ধরেন আপনার বিজনেস রিস্ক ভালো হলো, কিন্তু দেখা গেল আপনি টোটাল ফান্ডিংটা করছেন হচ্ছে থ্রু ব্যাংক ফাইন্যান্স। এখন যা অপারেটিং প্রফিট আসলো তার চেয়ে আপনার কি ইন্টারেস্ট এক্সপেন্সটা বেশি চলে আসলো, তার মানে কি আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা কি অনেক বেশি। ক্লিয়ার? সো দেখেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যদি আমরা দেখি, প্রথমে আসতেছে সেলস মাইনাস সিওজি, আসলো গ্রস প্রফিট, মাইনাস হচ্ছে কি অন্যান্য অপারেটিং এক্সপেন্সেস, আসলো হচ্ছে অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট ধরেন 100 কোটি টাকা আমাদের সেলস, আর 90 কোটি টাকা হচ্ছে কি আমাদের অপারেটিং এক্সপেন্স। অপারেটিং টাকা 10, টাকা 10 মানে 10 crore টাকা, ঠিক আছে? 10 crore টাকা আপনার অপারেটিং প্রফিট। এখন এই বছরে আপনার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আসলো হচ্ছে 20 কোটি টাকা, তাহলে আপনার নেট কি থাকলো বলেন? লস। 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 নেট লস কত টাকা থাকলো? 10 কোটি টাকা আপনার নেট লস থাকলো। এখন দেখেন, আপনি বিজনেস রিস্কটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে আপনি কিন্তু 10% প্রফিট করেছেন, বাট ডিউ টু ল্যাক অফ অথবা সাফিসিয়েন্ট, মানে ডিউ টু প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই সেন্সে বলছে আপনার ফাইন্যান্সিং ডিসিশনটা আপনার প্রপার না হওয়ার কারণে আপনার কোম্পানির লস চলে আসলো 10 কোটি টাকা, তার মানে আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা কি হাই, ঠিক আছে? সো এই কারণে বলছি যে আমরা যখন বিজনেসের কথা চিন্তা করবো এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কথা বলবো, তখন দুইটা রিস্ককে অবভিয়াসলি কি মাথায় নিতে হবে, ওয়ান বিজনেস রিস্ক এন্ড সেকেন্ড ফাইন্যান্সিয়াল রিস্ক।
এখন ফাইন্যান্সিয়াল রিস্কের মেজারমেন্ট করে হচ্ছে আমরা দুইটা ওয়েতে করতে পারি। ওয়ান, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, সেকেন্ড, ডেট টু ইকুইটি রেশিও। ইন্টারেস্ট কাভারেজ রেশিও বলতেছে যে আমার সাফিসিয়েন্ট অপারেটিং প্রফিট আছে কিনা, যাতে করে আমার কারেন্ট ইয়ারের অথবা কারেন্ট পিরিয়ডের যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আসবে সেটা আমরা প্রপারলি দিতে পারবো। যদি আমরা প্রপারলি দিতে পারি, দ্যাট টাইম আমাদের ফাইন্যান্সিয়াল রিস্কটা কিন্তু সাফিসিয়েন্ট ম্যানেজ করা থাকবে। আর যদি আমরা প্রপারলি ম্যানেজ না করতে পারি, তার মানে কি আমাদের ফাইন্যান্সিয়াল রিস্কটা প্রপারলি ম্যানেজ না, আমাদের কোম্পানির লসে চলে আসতেছে। এটার আরেকটা প্যারামিটার হচ্ছে ডেট এবং ইকুইটি রেশিও। আমার ডেট এবং ইকুইটি দুইটার কম্বিনেশনের মাধ্যমে কি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার হবে। এখন দেখা গেল আমি 90% হচ্ছে কি আমি ডেটের থ্রুতে ফাইন্যান্সিং করেছি, আর 10% হচ্ছে ইকুইটির থ্রুতে ফাইন্যান্স করেছি, তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল রিস্কটা কিন্তু সাফিসিয়েন্টলি ম্যানেজ হলো না। ঠিক আছে, এখন দেখেন এই যে ডিসিশনগুলি, যে আমি কোন জায়গা থেকে ফান্ডিং নিয়ে আসব, আমার প্রত্যেকটা ফান্ডের এগেনস্টে যারা আমাদেরকে ফান্ড দিয়েছে তাদেরকে আমরা কি বেনিফিট দিব, এটাকে বলা হচ্ছে কি কস্ট অফ ক্যাপিটাল, যেটা আমরা চ্যাপ্টার 5-এ পরে পড়ব। সোর্সেস অফ ফিনান্স, কোন কোন সোর্স থেকে আমরা ফিনান্স নিয়ে আসতে পারি, চ্যাপ্টার 4, এন্ড কোন কোন এই সোর্সের এগেনস্টে আমরা প্রত্যেকটা লেন্ডারদেরকে অথবা যারা আমাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করেছে তাদেরকে আমরা কি কি বেনিফিট দেব সেটা বলা আছে চ্যাপ্টার 5-এ। ক্লিয়ার? এখনো কিন্তু আমি ফাইন্যান্সিং ডিসিশনে আছি। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এন্ড চ্যাপ্টার 6, যেটা অলরেডি আমি বলেছি যে আমার ফাইন্যান্সিয়াল রিস্কটা সাফিসিয়েন্টলি ম্যানেজ না, তার মানে কি আমার ডেট এবং ইকুইটি রেশিও কি প্রপারলি ম্যানেজ না, না হওয়ার কারণে আমার ইন্টারেস্ট বেশি আসতেছে, কোম্পানির প্রফিটে গিয়ে ইম্প্যাক্ট করতেছে। ঠিক আছে, এখন দেখেন এই ডেটটাকে আমি কিভাবে কমাবো, হ্যাঁ, ক্যাপিটাল স্ট্রাকচারকে কিভাবে আমরা রিগিয়ার করে, মানে রিগিয়ার অথবা গিয়ারিংটা কমিয়ে কিভাবে বেশি বিজনেস করব, এই ডিটেইল ডিসকাশন বলা আছে হচ্ছে চ্যাপ্টার 6-এ। ঠিক আছে, ক্লিয়ার? সো চ্যাপ্টার 2-এ কি বলা আছে এটা কিন্তু আমাদের মুখস্থ। চ্যাপ্টার 3-তে রিস্ক এন্ড রিটার্ন, রিস্ক রিস্ক পার্ট। চ্যাপ্টার 4 সোর্সেস অফ ফিনান্স। চ্যাপ্টার 5 হচ্ছে প্রত্যেকটা সোর্স থেকে যে আমি ফাইন্যান্সিং নিয়ে আসি এটার এগেইনস্টে ফাইন্যান্সিয়াল যারা ফাইন্যান্স করেছে তাদেরকে আমরা কি কি রিটার্ন দিচ্ছি, যেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলি, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সেটা বলা আছে চ্যাপ্টার 5-এ। আর ফাইন্যান্সিয়াল রিস্ককে কমানোর জন্য ডেট এবং ইকুইটি রেশিও, আমি ক্যাপিটাল স্ট্রাকচার কিভাবে চেঞ্জ করব, এই চেঞ্জিং গুলি বলা আছে হচ্ছে কি আপনার চ্যাপ্টার 6-এ। আর চ্যাপ্টার 7-এ হচ্ছে যদি আমি ক্যাপিটাল স্ট্রাকচার ঠিক মতো ম্যানেজ করতে পারি তখনই হচ্ছে কি আমার কোম্পানির একটা প্রফিট চলে আসবে। যদি প্রফিট চলে আসে, আমি তো ডেট হোল্ডারদেরকে এবং ব্যাংক ফাইন্যান্সিয়াল প্রোভাইডারদেরকে অলরেডি কি ইন্টারেস্টেড থ্রুতে তাদের রিটার্নটা আমি দিয়ে দিচ্ছি, বাট একজনের রিটার্ন কিন্তু আমি এখনো দেই নাই, যেটা হচ্ছে কারা, ইকুইটি শেয়ার হোল্ডার, তাদেরকে কিন্তু এখনো কিন্তু আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি নাই। সো ইকুইটি হোল্ডারদেরকে মানে কোম্পানির কোন একটা পার্টিকুলার কোম্পানির আমি ডিভিডেন্ড পলিসি কিভাবে ফর্মুলেট করব, এই ডিভিডেন্ড পলিসি কি কি জিনিসের উপর কনসিডার করে আপনার ডিভিডেন্ড পলিসি ফর্মুলেট করতে হয়, এই সমস্ত ডিটেল ডিসকাশন আপনার বলা আছে হচ্ছে চ্যাপ্টার 7-এ, ডিভিডেন্ড পলিসি। সো আমাদের তিনটা ডিসিশন, 1 ইনভেস্টমেন্ট ডিসিশন, 2 ফাইন্যান্সিং ডিসিশন, এন্ড থার্ড দ্যাট ইজ ডিভিডেন্ড ডিসিশন। এই তিনটা ডিসিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা ডিসিশন যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে কোনো পরীক্ষায় আপনি ফেল করবেন না, আপনি অবশ্যই কি এফএমএ পাস করে যাবেন। সো এই তিনটা গেল। এখন আসেন ক্যাপিটাল স্ট্রাকচারের আরেকটা পার্ট। আপনি দেখা গেল কি ফাইন্যান্সিয়াল রিস্কটা আপনি প্রপারলি ম্যানেজ করেছেন এবং আপনার ডেট এবং ইকুইটি রেশিও যেটা কম্বিনেশন ছিল সেটাও আপনি প্রপারলি রেখেছেন, বাট আপনার কোম্পানি প্রফিট আসতেছে না, কারণটা কি বলেন? আপনি ফাইন্যান্সিয়াল রিস্ক প্রপারলি দিয়েছেন, প্রপারলি ম্যানেজ করেছেন, বিজনেস রিস্ক প্রপারলি ম্যানেজ করেছেন, বাট আপনার কি প্রফিট আসতেছে না, বলেন? ইন্টারেস্ট রেট বেশি ছিল। ইন্টারেস্ট রেট তো ওয়ান সর্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক, সেটা তো প্রপারলি ম্যানেজ করেছেন আপনি, বললাম আমি। যদি ইনহেরেন্ট রিস্ক থাকে হোয়াট তাহলে টাইপ অফ ইনহেরেন্ট রিস্ক আই ডোন্ট নো। Operational risks. Operation risk, one sort of business risk. স্যার ডিভিডেন্ড ডিক্লারেশনে যদি No, dividend declaration totally depends on net profit, not the operation of the business. Expense control করতে পারছি না এই জন্য। No, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট
নো, এখানে দেখেন, এখানে একটা জিনিস থাকে যেটা হচ্ছে কি আপনার অনেক সময় সেগমেন্ট রিপোর্টিং কিরকম দেখেন। পলিটিক্যাল ইস্যু স্যার। সরি, কি ইস্যু? কি ইস্যু? ও পলিটিক্যাল ইস্যুর কথা বলছে। পলিটিক্যাল ইস্যু তো আপনার বিজনেস ইম্প্যাক্ট করবে, ঠিক আছে, এটা বিজনেস দিয়ে কভার হয়। আরেকটা ইস্যু হতে পারে ধরুন এইরকম, আপনার সেগমেন্ট রিপোর্টিং। সেগমেন্ট কিরকম, আপনার বিজনেসে তো বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকতে পারে। ধরেন ফার্মাসিউটিক্যালস থাকতে পারে, আপনার ধরেন ফুডস এন্ড বেভারেজ থাকতে পারে, আপনার ধরেন অন্য আরেকটা বিজনেস থাকতে পারে কিনা? জি স্যার থাকতে পারে অবশ্যই থাকতে ক্যাটাগরি। পারে, অবভিয়াসলি থাকতে পারে, আপনার বিভিন্ন বিজনেস সেগমেন্ট থাকতে পারে। এখন আপনার ধরেন কোম্পানি কিন্তু একটাই, এখন আপনি ফার্মাসিউটিক্যালস নিলেন ঠিকই, আপনার প্রফিট আসতেছে সাফিসিয়েন্ট। আপনি ফুড এন্ড বেভারেজ নিলেন, এখানে দেখলেন আপনার প্রফিট একদম কম আসতেছে, বাট আপনি বুঝতেছেন না। কারণ কি, আপনার টোটাল গ্রুপের অথবা টোটাল কোম্পানিকে একটা ইউনিট হিসেবে আপনি ফাইন্যান্স করতেছেন, একটা বিজনেস করতেছেন, কিন্তু একটার প্রফিট যে আরেকটা অফসেট হয়ে যাচ্ছে আপনি কিন্তু বুঝতেছেন না। এখন আপনি যখনই সেগমেন্ট রিপোর্টিং করলেন, আপনি দেখলেন কি আমার ফুড এন্ড বেভারেজ থেকে আমার সাফিসিয়েন্ট প্রফিট আসতেছে না। সো আমার ফার্মাতে আমার সাফিসিয়েন্ট প্রফিট আসতেছে, বাট ফুড এন্ড বেভারেজে কি আপনার সাফিসিয়েন্ট প্রফিট আসতেছে না। এক, এখন ফুড এন্ড বেভারেজের প্রফিটটা আসবে কিভাবে? যদি মার্কেটে দেখতেছে আর একটা ফুড এন্ড বেভারেজ কোম্পানি আছে, তাকে যদি ছোট্ট একটা কোম্পানি আছে, তাকে যদি আমরা অ্যাকোয়ার করে নেই, তাহলে আমাদের সাথে মার্জ হয়ে গেলে তখন আমরা 100% মার্কেট ক্যাপচার করতে পারবো। দ্যাট টাইম আমাদের প্রফিট আসতে পারে। অথবা আমরা কি নিজেরা সেল করে দেওয়া, আমাদের যে ফুড এন্ড বেভারেজ আছে সেটাকে আলাদাভাবে সেল করে দেওয়া, আমাদের ফার্মার ইউনিটের মধ্যে আমরা এটা রাখবো না। So হতে পারে নাকি? এই যে ডিসিশন গুলি, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিস্ট্রাকচারিং। ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, ম্যানেজমেন্ট বাই ইন, ম্যানেজমেন্ট বাই আউট, হ্যাঁ, সেল অফ, স্পিন অফ, ডাইভেস্টমেন্ট এটসেট্রা, মার্জার অ্যাকুইজিশন, এগুলি সব ডিটেল বলা আছে কোথায়? ওই ক্যাপিটাল রিস্ট্রাকচারিং এ, যেটা আমরা পড়বো চ্যাপ্টার 8-এ। এই এটাও হচ্ছে কি আপনার ফাইন্যান্সিং ডিসিশনের পার্ট, ঠিক আছে। সো দেখেন, আমাদের চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি জানি যে কোনটার পরে কি আসবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কি ইম্প্যাক্ট এগুলির, হ্যাঁ। সো এই জিনিসগুলি যদি আপনি প্রপারলি ম্যানেজ করেন, সার্টেনলি আপনার বিজনেস উইল জেনারেট পজিটিভ ইম্প্যাক্ট অথবা পজিটিভ রিটার্ন, ঠিক আছে। জি স্যার। এখন দেখেন, বর্তমান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু কখনো নট অনলি লিমিটেড উইথ ইন দ্য কান্ট্রি বাট অলসো এক্সপান্ডেড আউটসাইড দ্য বাংলাদেশ, নাকি? বাংলাদেশের বাইরেও কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে। এখন আপনি যদি চিন্তা করেন আপনি যদি লোকালি বিজনেস করবেন, ইউ আর 100% রং, ঠিক আছে। আপনার এই প্রতি কম্পিটিটিভ মার্কেটে সার্টেনলি কি আপনাকে ফরেন মার্কেট নিয়েও কিন্তু ডিসকাস করতে হবে। এখন দেখলেন বর্তমানে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক অনেক হাই, সো আপনার এই ফাইন্যান্সিয়াল রিস্ককে আপনি কমানোর জন্য আপনি একটা ফরেন লোনের চিন্তা ভাবনা করতে পারেন। এখন ফরেন লোন যদি আপনি নেন, সার্টেনলি কি আপনি কি শুধু উইদিন দ্য কান্ট্রি চিন্তা করলে হবে না, আমি কোন দেশ থেকে আনলে, হ্যাঁ, কোন কার সোর্সের, কোন এফআইআর সোর্সের মাধ্যমে আমি যদি নিয়ে আসি তাহলে আমি প্রপার ইয়ে পাবো, ইন্টারেস্ট রেট কম পাবো, এগুলি সব কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে। এখন ধরেন আমি ইউএস ডলার নিব, ইউএস ডলারে আমার কারেন্সি রিস্ক কি আছে, ফরওয়ার্ড রেট নিব নাকি আপনার ফরওয়ার্ড রেট নিব না ফিউচার রেট নিব, হ্যাঁ, এটসেট্রা, না অপশন নিব না ইন্ডেক্স নিব, ঠিক আছে, ইন্টারেস্ট রেট হেজিং নিব নাকি আমি এক্সচেঞ্জ রেট হেজিং, এটসেট্রা, মানি মার্কেট হেজিং, ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট, অনেক কিছু আছে। এই ডিটেইল ডিসকাশন আমরা পড়বো চ্যাপ্টার 9 and 10 এ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 9 and 10, নাকি? ইয়েস স্যার। নাকি? সো এই হচ্ছে কি আপনার সিলেবাস। এই জিনিসগুলি যদি আপনারা খুব ভালো পড়েন, এই চেইনটা যদি আপনি মেনটেন করেন, সার্টেনলি কি আপনি এফএম এ পাস করবেন এবং ফার্স্ট ডিউতেই পাস করবেন। আমি কি বেশি বলে ফেললাম? না না স্যার, স্যার, ঠিক আছে। ঠিক না ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। সুন্দর Perfect. হয়েছে। যোগ অফ দ্য ডে নাকি, ফার্স্ট ডিউতে কেউ এফএম পাস করে যায়। জি স্যার ইনশাআল্লাহ। করতে হবে। কি বলা আছে দেখেন তো, আমি যা ডিসকাশন করেছি কোনোটা আপনার বোঝেন না এরকম আছে কিনা?
এরকম কিছু আছে? নো স্যার। চার্টটা দেখেন, চার্ট শুধু দেখেন, নাথিং এলস। এই পর্যন্ত বুঝেছি রিস্ক ম্যানেজমেন্ট ডিসিশন। জি হুম। জি স্যার। ডেফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলা দরকার আছে? অ্যাকোয়ারিং ফান্ড এবং ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করা। ঠিক আছে, কেন? টু ম্যাক্সিমাইজ দ্য শেয়ার হোল্ডার্স ওয়েলথ। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি কিন্তু একদম লাইন বাই লাইন পড়ে বোঝাবো না, কারণ এটা ট্রেডিশনাল পড়ালেখা হয়ে যায়। ঠিক আছে। আসপেক্ট অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দেখেন, যা বলেছি তাই পড়েন, ভিতরে একবার পড়েন। প্রকিউরমেন্ট অফ ফান্ড মানে সোর্সেস অফ ফান্ড, এবং এটা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করা, শেষ। Objectives or goals of financial management: profit and wealth. ঠিক আছে। Why wealth maximization is superior than the profit maximization? ঠিক আছে। প্রফিট ম্যাক্সিমাইজেশন থেকে আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কেন ভালো? কেন ভালো? স্যার প্রফিট ম্যাক্সিমাইজ করলে সেটা ইপিএস আর্নিং পার শেয়ারটা বাড়ে, বাট আমরা যে সময় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করি সে সময় আমাদের এনপিভিটা বাড়ে, মানে হুম আমাদের ওয়েলথটা ও সম্পদের ভ্যালুটা ইনক্রিজ করে। এইটাই আর হুম। কি, এই জন্য এটাই ভালো আর কি। নো, দেখেন, প্রফিট স্যার, ম্যাক্সিমাইজেশন। আপনি একটা কথা বলছিলেন শর্ট টার্ম এবং লং টার্মের কথা, এটা কি হতে পারে স্যার? যে এখানে দেখেন, যে এটা প্রফিটটা আমাদের অবভিয়াসলি শর্ট টার্মে। প্রফিটটা হ্যাঁ, হলো শর্ট টার্ম, আর ওয়েলথ হচ্ছে আপনার লং টার্ম। লং টার্ম। দেখেন, প্রফিটটা হলো কি, ধরেন আপনি একটা একটা ব্রাঞ্চে কাজ করেন, কি আপনি একজন ব্রাঞ্চ ম্যানেজার, কোথায়? কোনো একটা পার্টিকুলার ব্যাংকের। এখন আপনাকে এই বছরে টার্গেট দিল, আপনি যদি 50 কোটি টাকা এই বছর আর্ন করতে পারেন, তাহলে আপনাকে এত টাকা বোনাস দেওয়া হলো। আমরা তো বিভিন্ন বিগ বাট থিওরি, ইনকাম স্মুথিং, অনেক থিওরি জানি, যে কারেন্ট ইয়ার ইনকামকে ডেফার্ট করে দেওয়া, আবার ফিউচার ইনকামকে কারেন্ট ইয়ারে দেখায় নেওয়া। সো আপনি করলেন কি, ইনকাম স্মুথ অথবা কি আপনার বিগ বাট থিওরির মাধ্যমে আপনি কি এই বছরের টার্গেট ফিল আপ করে ফেললেন, আপনার হিউজ টাকা প্রফিট হয়ে গেল। আপনি করলেন কি, এই বছরে আপনাকে 10টা বোনাস দেওয়ার কথা ছিল, 10টা বোনাস আপনি পেয়ে গেলেন। নেক্সট ইয়ারে আপনাকে যখন আবার টার্গেট দিল, কিন্তু আপনি করেছেন কি, আগের বছরের নেক্সট ইয়ারের প্রফিট কিছু কিন্তু কারেন্ট ইয়ারে কিন্তু দেখাই দিচ্ছেন। সো অলরেডি কিন্তু নেক্সট ইয়ারের প্রফিট কিন্তু কারেন্ট ইয়ারের মধ্যে কিন্তু ঢুকে গেছে। সো নেক্সট ইয়ারে যখন আপনাকে আবার সেম একটা টার্গেট দিব, দিল দিলে দেখা গেল কি, আপনার ইনকামটা অথবা আপনার টার্গেটটা হুট করে কি, আপনার 50, যেখানে 40 কোটি টাকা ছিল, এটা 10 কোটি টাকা বাড়াই হ্যাঁ দিবে। ভাই। আপনার নেক্সট হুম। ইয়ারে দেখবেন কি, আপনি 50 কোটি আর্ন না করে আপনি করতেছেন কি 20 কোটি টাকা আর্ন। হুম। হুম। ঠিক আছে। সো আপনার দেখেন নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু আপনার প্রফিট কিন্তু অনেক ডিক্লাইন করে ফেলবে। দ্যাটস ওয়াই। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রফিট বলতে আমরা কি বুঝি বলেন? প্রফিট বলতে আমরা কি বুঝি? আয় থেকে ব্যয়ের পার্থক্য স্যার, প্রফিট যদি ইন শর্ট বলি। আর আর দেখেন, এখানে আপনারা বলেছেন সেলস। সেলস
সেলস, তো সেলস দেখেন, সেলস, হ্যাঁ, সো সেলস রিকগনিশন প্রিন্সিপালটা কি? সেলস রিকগনিশন প্রিন্সিপালটা কি? অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং নাকি? জি রেভিনিউ স্যার যখন earn হয় তখনই রেভিনিউ রিকগনাইজ হয়, আর এক্সপেন্স যখন আপনার কি অ্যাক্রু হয় তখনই এক্সপেন্স হিসেবে রেকর্ড করা হয় নাকি? জি তার মানে এটা জি হলো স্যার। প্রফিট। সো এটার যে দুইটার যে গ্যাপটা সেটা হলো প্রফিট। আসলে এটা হলো যে অ্যাকাউন্টিং প্রফিট, বাট ইকোনমিক প্রফিট অথবা ফাইন্যান্সিয়াল প্রফিট বলতে কি বোঝায়? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনার প্রফিট বলতে কি বোঝায়? হুম, ক্যাশ টাকা পাইলাম কি পাইলাম না সেটা আমি অ্যাক্রুয়াল বেসিস করলাম অথবা আর্ন হইলো এটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করলাম, এগুলো কোনো কিছু বালাই নাই। বালাই হচ্ছে কি আসলে ক্যাশ টাকা আমি কত টাকা পেয়েছি সেটাই হচ্ছে কি আমার ক্যাশ প্রফিট। ক্যাশ ক্যাশ ফ্লো ফ্লো, বেসিস, ক্যাশ ফ্লো সবকিছু ডিপেন্ড করে ক্যাশ ফ্লোর উপর। ক্যাশ ফ্লো বেসিস করে আর কি। আসলে এই যে প্রফিটটা, এই প্রফিটটা এটা কি আপনার অ্যাকাউন্টিং প্রফিট, না এটা ইকোনমিক প্রফিট, না এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাশ ফ্লো, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে নাই। দ্যাটস ওয়াই প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ নট গুড। এক, সেকেন্ড হচ্ছে এই যে প্রফিটটা যেটা আমি বলছি এখানে শুধু কারেন্ট ইয়ারের প্রফিট কথা বলা হচ্ছে। এখন ধরেন আপনি নতুন একটা স্টার্ট আপ বিজনেস আপনি স্টার্ট করেছেন, এখন স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে কি আপনার ফার্স্ট কয়েক বছর কিন্তু আপনার স্ট্রাগল করতে হবে। এখন আপনি কিন্তু কারেন্ট ইয়ারের প্রফিট দিয়ে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন হলো কি হলো না সেটা কিন্তু কনসিডার করবেন, কারণ কয়েক বছরে কি আপনার প্রফিট আসবে না। এখন প্রথম 3 বছরে আপনার লস, চতুর্থ বছরে গিয়ে দেখলেন এমন একটা প্রফিট আসলো যেটা আগের 3 বছরের লসকে আপনি কাভার করে তাও আপনার সারপ্লাস ফান্ড চলে আসলো, তাহলে কি আপনার বিজনেসটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। অবভিয়াসলি ভালো, বাট আপনি ফার্স্ট 3 ইয়ার্সে আপনি পারফরমেন্স কনসিডার করে আপনি বলবেন কি বিজনেসটা ভালো না, কারণ আপনি কনসিডার করতেছেন কি শর্ট টার্ম। ওকে, তারপরে আছেন টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি কিরকম, যে আমার প্রথম 3 ইয়ার্স আমার লস আসলো, তার পরবর্তী অনওয়ার্ড আপনার প্রতি বছরে কি আমার গেইন আসতেছে, গেইন আসতেছে, গেইন আসতেছে। এখন এই গেইনটা আমি কনসিডার করলাম কি যা আসলো তাই, কিন্তু আমার তো ইনফ্লেশন আছে, এগুলি তো অ্যাডজাস্ট করে টাইম ভ্যালু অফ মানি আছে, আমার টাইম ভ্যালু অফ মানি কনসিডার করি তারপরে কি আপনার এনপিভি পজিটিভ কিনা সেটা কিন্তু কখনো কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনে দেখা হবে না। ঠিক আছে, এই কারণে টাইম ভ্যালু অফ মানির আপনার কনসিডার করে না। তারপর হলো কি রিস্ক, এখানে কি রিস্ক গুলি আছে সেই রিস্ক গুলি কিন্তু কখনো কিন্তু কনসিডার করা হবে না। এই সমস্ত কারণে আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ সুপিরিয়র দেন দা প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন আসেন ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের আপনার কম্পোনেন্ট গুলি কি কি? শেয়ার ক্যাপিটাল, 2 রিটেন আর্নিংস। এখন আপনারা বলতে পারেন যে যদি আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন না হয় তাহলে তো আমার কখনো কি রিটেন আর্নিংস তো বাড়বে না, যদি রিটেন আর্নিংস না বাড়ে তাহলে তো আমার কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না। তখন আমি বলবো আপনারা 100% ট্রু, 100% রাইট আপনারা। আচ্ছা, আবার একটু যদি প্লিজ একটু বলতেন একটু এখানে। মানে আমি যেটা বলেছি, হ্যাঁ হ্যাঁ স্যার, প্লিজ স্যার। আমি যেটা বলেছি যে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন ভালো না, কিন্তু হ্যাঁ প্রফিট ম্যাক্সিমাইজেশন ছাড়া আপনি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে পারবেন না। কারণ ওয়েলথ অথবা ইকুইটির পার্ট কি কি আছে কোম্পানির? ইকুইটির পার্ট হচ্ছে আপনার কি কি আছে, শেয়ার ক্যাপিটাল আছে, রিটেন আর্নিংস আছে, তারপরে শেয়ার প্রিমিয়াম আছে, তারপরে আপনার রিভ্যালুয়েশন সারপ্লাস আছে, এটসেট্রা। এখন দেখেন আপনি রিটেন আর্নিংস ইনক্রিজ করার একটাই ওয়ে, এন্ড দ্যাট ইজ ইনক্রিজ দ্য প্রফিট, নাকি? প্রফিট, হ্যাঁ যদি হ্যাঁ প্রফিট রাইট স্যার। বাড়ে আপনার রিটেন আর্নিংস বাড়বে। ট্রু, হ্যাঁ হ্যাঁ ট্রু। এবং আমি এটাও বলছি যে আপনার শর্ট টার্ম প্রফিট ছাড়া কখনো কিন্তু লং টার্ম প্রফিট কিন্তু আপনারা এনশিওর করতে পারবেন না, সেটাই বলছি আমি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজেশন দুইটাই হয়ে গেল। প্রফিট ম্যাক্সিমাইজেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে সবকিছু বলা আছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন, এই তিনটাই কিন্তু আমি বলেছি। সো চ্যাপ্টার 1 কিন্তু কমপ্লিট। আর ডিসকাস করার দরকার আছে?
স্যার। এখন বলতেছেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যদি এত সোজা হয়, একটা চ্যাপ্টার যদি জাস্ট হলো 45 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে তো আসলে ফার্স্ট ডিউতেই সবাই পাস করবো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, এখন জাস্ট ক্লাসের বাইরে একটা ডিসকাশন। আপনাদের এখানে টোটাল অ্যাটেন্ডেন্স আছে আজকে 135, 135 জন। আপনারা কয়জন এফএম পরীক্ষা দিবেন নেক্সট এক্সামে? ইনশাল্লাহ দিব স্যার। ইনশাল্লাহ স্যার দিব। স্যার আমি দিব। দেব ইনশাল্লাহ। স্যার আশা করা যায় দেব। আমি দিব স্যার। দেবো স্যার দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার দিব। আপনাদের এখানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট কয়জন আছেন? পাবলিক ইউনিভার্সিটি স্যার অনেকেই তো আছে স্যার। আনুমানিক রেশিওটা বলেন শুধু, সবাই তো আর হাত তুলে বলতে পারবেন না, জাস্ট রেশিওটা। জি আমি আছি। ওকে, 90% হবে। পাবলিক ইউনিভার্সিটি ওকে 90%। ইন্টারমিডিয়েট কয়জন আছেন? স্যার আমি আছি। আমিনুল হক। আর প্রাইভেট ইউনিভার্সিটি আছে 90%? না, আপনার পাবলিক ইউনিভার্সিটি হবে না। কেমনে স্যার, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাক্সিমাম। হ্যাঁ, অনার্স করা 90% হইতে পারে, বাকি 10% হয় হয়তো ইন্টার করে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আমি কেন জিজ্ঞেস করলাম দেখেন, আসলে আমরা তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়াচ্ছি, হ্যাঁ অনলাইনে পড়াচ্ছি। এখন সামনে পড়ানোই একটা, পিছনে পড়ানোই আর একটা, ঠিক আছে? তো এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো যে আমরা যা বলছি আপনারা বুঝতেছেন কিনা, সেই জিনিসটা আসলে কি এখানে ফিডব্যাক দেওয়ার সিস্টেমটা কিন্তু এত ভালো না। ভালো না কেন? আপনাকে অন করে কথা বলতে হবে, অনেক সময় আপনার হয়তো ওই জিনিসটা ভালো লাগবে না। হ্যাঁ, সো এফএম এর ক্ষেত্রে, স্পেশালি এফএম ক্লাসে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে আপনাকে বলতে হবেই, নয়তো আপনার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না। এই কারণে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো যে যখন কোনো কিছু একটা পার্টিকুলার টপিক আপনি বুঝবেন না, একদম আমাকে নক করবেন। এটা থ্রু মেসেজের মাধ্যমে হতে পারে এখানে, অথবা কি আপনি হ্যান্ড রেজ করতে পারেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, ঠিক আছে? বাট বলতে হবে, যদি না বলেন তাহলে কিন্তু আপনার এই যে গ্যাপটা যে থেকে যাবে, এই গ্যাপটা কিন্তু আর কভার হবে না। এখন আপনি যে হয়তো এরকম চিন্তা করতে পারেন যে এখানে না হলে আমি আরেক ফ্রেন্ডের কাছ থেকে জেনে নিব অথবা অন্যভাবে জেনে নিব, কিন্তু এই জিনিসটা আপনার জন্য কি টাইম কনজিউমিং হবে। সো এখানে যতটুকু সলিউশন করা যাবে এবং যত সহজে সলিউশন করা যাবে, আপনি নতুন করে এটা জানতে গেলে কিন্তু আপনার কিন্তু টাইম কিন্তু অনেক লেগে যাবে, ঠিক আছে? স্যার একটু কথা ছিল স্যার, এটা যদি আমি অন্য কোনো মানে এই এফএমের অন্য কোনো অধ্যায়ের যদি বিষয় নিয়ে কথা বলি তাহলে স্যার একটু ফিডব্যাক পাওয়া যাবে স্যার? অন্য কোনো অধ্যায় মানে কি? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তো চ্যাপ্টার নাকি? হ্যাঁ হ্যাঁ এই স্যার এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই বইয়ের স্যার। ধরেন হ্যাঁ বলতে ইনভার্টার। পারেন, কিন্তু না বলাটাই বেটার। ধরেন অন্য এক স্যার একটা জিনিস বললো, এখন আপনি আবার এটা আমাকে দিয়ে ক্রস ম্যাচ করাচ্ছেন, এইরকম যাতে না হয়। না কোর্সেস তো চাচ্ছিলাম যে একটা জিনিস বুঝি নাই এর জন্য স্যার আমি চাচ্ছিলাম যে হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা বলতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মানে ক্লাসে হবে না ক্লাসের বাইরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে স্যার? আপনার যেভাবে ইচ্ছা। ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো চ্যাপ্টার 1 কমপ্লিট, আমি চ্যাপ্টার 1 ক্লোজ করছি। স্যার এটা কি আমাদেরকে শেয়ার করবেন? স্যার একটু ওকে, সামারি টেনেন না। সামারি তো বললাম এতক্ষণ। স্যার তো অবশ্যই আমাদের ক্লাস শেষে দিবে, কারণ এত সুন্দর আমাদের জন্যই করছে। না, আপনাদের জন্যই করছি, এটা ট্রু। কারণ না স্যার, দেখছি আপনার স্ট্রাকচারটা অনেক সুন্দর স্যার, আমরা একটু দেখলে আমরা বুঝতে পারবো বুঝতে সহজ যেভাবে হবে। পড়াইছেন। হ্যাঁ স্যার যেভাবে পড়াইছে, যে না আমরা একটু গোথরু করলে সৃষ্টিকর্তা কিভাবে আমরা পারবো। এই আমাকে কিন্তু বেশি বেশি বলছেন। চ্যাট না বক্সে দিয়ে স্যার, দিবো। ওকে,
কারণ এখানে আমার কলিগ আছে কিন্তু, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি চ্যাপ্টার 1। যদি এখানে লেকচার 1 and 2 লেখা আছে, বাট এটা লেকচার 1 বেসিক্যালি। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে চ্যাপ্টার 5। ডিসকাউন্ট রেট, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টার 5 অলরেডি, যেটা আমি বলেছি, কস্ট অফ ক্যাপিটাল আমরা পড়বো হলো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 4-এ বলা আছে অ্যাকুইজিশন অফ ফান্ড। তার মানে দেখেন, আমরা যদি ব্যালেন্স শিটের কথা বলি, কোন একটা পার্টিকুলার কোম্পানির ব্যালেন্স শিট, হ্যাঁ, ব্যালেন্স শিট আমরা জানি কি, একদিক হচ্ছে কি অ্যাসেট ইকুয়াল টু একদিকে লাইবিলিটিস এন্ড ইকুইটি, ইনভেস্টমেন্ট আর একদিকে হলো সোর্স অফ ফান্ড। অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি। অ্যামাউন্ট, আর এদিকে লাইবিলিটি এন্ড ইকুইটি, তাই তো? হ্যাঁ, এখানে দেখেন, যদি আমরা বলি, এখানে বর্ডার ফর্মে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো নন কারেন্ট অ্যাসেট, আর একটা হচ্ছে কি আপনার কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, আর এদিকে আছে হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, প্রিফারেন্স শেয়ার, তারপরে আছে হচ্ছে কি ডিবেঞ্চার, তারপরে হতে পারে ব্যাংক লোন, তাই তো? এই সব করেই হতে পারে। বেসিক্যালি দেখেন, আমরা এখানে কথা বলছি যেটা, সেটা হচ্ছে আপনার এখন লাইবিলিটি অ্যান্ড ইকুইটি সাইড নিয়ে। ঠিক আছে, লাইবিলিটি অ্যান্ড ইকুইটি সাইড নিয়ে, এই সাইডটা নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আমরা ফান্ড অ্যাকোয়ার করতেছি কোথা থেকে? শেয়ার ক্যাপিটাল থেকে আনতেছি, রিটেন আর্নিংস থেকে আনতেছি, প্রিফারেন্স শেয়ার থেকে আনতেছি, ডিবেঞ্চার থেকে আনতেছি, ব্যাংক লোন থেকে আনতেছি। এখন ধরেন ব্যাংক থেকে যদি আমরা টাকা নিয়ে আসি, এই লোনের এগেনস্টে ব্যাংকে আমাদেরকে একটা কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। ডিবেঞ্চার সেম, ডিবেঞ্চার হোল্ডারদেরকে আমাদের কি ডিবেঞ্চারের এগেনস্টে একটা সার্টেন টাইম পর পর একটা ইন্টারেস্ট দিতে হবে। প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে যদি এটা রিডিমেবল হয় তাহলে ইন্টারেস্ট, আর যদি ইরিডিমেবল হয় তাহলে আমাদের প্রিফারেন্স শেয়ার দিতে হবে, সরি ডিভিডেন্ড দিতে হবে। রিটেন আর্নিংস তো ওয়ান সর্ট অফ ইকুইটি,
সো আমরা শেয়ার ক্যাপিটাল ডিসকাস করলে এটা কিন্তু কভার করবে। শেয়ার ক্যাপিটাল যারা হলো ইকুইটি হোল্ডার তাদেরকে প্রতি বছর কি আমাদের একটা ডিভিডেন্ড দিতে হয়। এই ডিভিডেন্ড টাকা হচ্ছে কি কোম্পানির জন্য কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এখন দেখেন এই প্রত্যেকটা সোর্সের এগেনস্টে আমরা যে টাকা নিয়ে আসলাম এই টাকার এগেনস্টে প্রত্যেকজন হোল্ডারকে অথবা যারা মালিক তাদেরকে কি করতেছি আমরা একটা রিটার্ন দিচ্ছি ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড, ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট এটসেট্রা হতে পারে। এখন দেখেন এখানে যে খরচগুলি এই খরচগুলিকে টোটালি বলতেছে হলো কি আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটার আরেকটা নাম হচ্ছে কি আপনার ডিসকাউন্টিং রেট অথবা ডিসকাউন্ট রেট। যখন আমরা এই ফান্ডগুলি নিয়ে আসব এই ফান্ডগুলি নিয়ে এসে আমরা দুই জায়গায় ইনভেস্টমেন্ট করব, একটা হলো কারেন্ট অ্যাসেটে আর একটা হচ্ছে কি নন কারেন্ট অ্যাসেটে। সো কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেটে যে আমরা ইনভেস্টমেন্ট করলাম এখান থেকে যে রিটার্ন গুলি আসবে এই রিটার্ন গুলিকে আমরা একটা ডিসকাউন্টিং করব, মানে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। সো প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে যদি এটা ফিগারটা পজিটিভ হয় দ্যাট টাইম দ্য পজিটিভ ইজ অ্যাকসেপ্টেড, যদি নেগেটিভ আসে দ্য প্রজেক্ট ইজ রিজেক্টেড। ঠিক আছে, সো এই যে লাইবিলিটি এন্ড ইকুইটি এদের এগেনস্টে আমরা যে ডিসকাউন্ট রেট যেটা ইউজ করতেছি এটার আরেকটা নাম হচ্ছে আপনার মিনিমাম রেট অফ রিটার্ন। মিনিমাম রেট অফ রিটার্ন মানে মিনিমাম রেট অফ রিটার্ন কেন বলা হয় দেখেন, আমরা যখন ইনভেস্টমেন্ট করব তখন আমাদের যাতে কস্ট অফ ক্যাপিটাল যেটা হয় অথবা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটা হয় অ্যাটলিস্ট এটা যাতে কি আমাদের এনশিওর হয়, আদারওয়াইজ আমাদের ইনভেস্টমেন্ট করে লাভ নাই। এই কারণে এটাকে মিনিমাম রেট অফ রিটার্নও কিন্তু বলা হয়। আবার এটাকে সামটাইমস ইনভেস্টমেন্ট কস্ট এই অপরচুনিটি কস্টও বলা হয়। অপরচুনিটি কস্ট কেন বলা হয় দেখেন, আমরা ডিভিডেন্ড ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড আমরা শেয়ার হোল্ডারদেরকে টাকা দিয়ে দিতে পারি, কোন টাকাটা রিটার্ন এর টাকাটা, আবার কি আমাদের ফার্দার এক্সপেনশনের কাজেও কিন্তু আমরা ইউজ করতে পারি। এই কারণে এটাকে অনেক সময় কি অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালও কিন্তু বলা হয়। এটা হলো ইনভেস্টর ভিউ পয়েন্ট থেকে। যদি আপনি ফাইন্যান্সিয়াল ভিউ পয়েন্ট থেকে বলেন তাহলে দেখেন ব্যাংক যদি লোনের জন্য অ্যাপ্রোচ করেন ব্যাংক আপনাকেও লোন দিতে পারে আবার আরেকটা কোম্পানিও কিন্তু লোন দিতে পারে, সে কিন্তু দুই জায়গায় কিন্তু দিতে পারে। এখন তার ফান্ড যদি লিমিটেড থাকে তাহলে কিন্তু সে এক জায়গায় দিবে, হয় আমাদের কোম্পানিতে দিবে নয়তো আরেকটা কোম্পানিতে দিবে। এখন কোশ্চেন হচ্ছে ব্যাংক কোন জায়গা থেকে বেনিফিট বেশি পাচ্ছে এবং কোন জায়গায় সিকিউর সেখানে কিন্তু সে ফাইন্যান্সিং করবে, আর যেখানে রিস্ক আছে এবং রিটার্ন কম সেখানে কি সে ইনভেস্টমেন্ট করবে না। তার মানে দেখেন একটা ইনভেস্টমেন্ট সে চুজ করতে গিয়ে সে বেস্ট অল্টারনেটিভ আরেকটা ইনভেস্টমেন্ট কিন্তু ফরগো করতেছে। এই কারণে এটাকে আপনার কি অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালও কিন্তু বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার যদি কোনো কোশ্চেন থাকে বলেন। নো কোশ্চেন? নো কোশ্চেন? ওকে, এখন আসেন কস্ট অফ ক্যাপিটালকে আমরা আরো বিভিন্ন ভাবে ক্লাসিফাইড করা যায়, হিস্টোরিক্যাল কস্ট এন্ড ফিউচার কস্ট। হিস্টোরিক্যাল কস্ট কি? হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট আমরা কোথায় পড়েছি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ নাকি? জি স্যার। Every asset or liability should be recorded on historical cost basis নাকি? জি স্যার। জি স্যার। সো হিস্টোরিক্যাল কস্টটা আমরা বেসিক্যালি পড়েছি হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এ, বাট ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফিউচার কস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় সামনের প্রজেক্ট নিয়ে কাজ করব, যে আমাদের এরকম একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, সো আমরা এটা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ফিউচার কস্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ হিস্টোরিক্যাল কস্ট। প্যাসিফিক কস্ট এন্ড কম্পোজিট কস্ট আমি অলরেডি বলেছি আমাদের লাইবিলিটি এন্ড ইকুইটি পার্টে। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, কি কি কম্পোনেন্ট বলেছিলাম? শেয়ার ক্যাপিটালের এগেইনস্টে আমরা কি দিয়ে থাকি? আমরা ডিভিডেন্ড দিয়ে থাকি। সো ডিভিডেন্ডকে বলা হয় কি কস্ট অফ ইকুইটি। আবার রিটার্ন আর্নিংস এর এগেইনস্টে তাদেরকে শেয়ার হোল্ডারদেরকে একটা রিটার্ন দিয়ে থাকি, এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে এটা কস্ট অফ প্রেফারেন্স শেয়ারও বলতে পারি। আবার কস্ট অফ ডিবেঞ্চার হোল্ডারকে আমরা ডিবেঞ্চারের এগেইনস্টে ইন্টারেস্ট দিয়ে থাকি, কস্ট অফ ডিবেঞ্চার। ব্যাংক লোন কস্ট অফ ডেট, হ্যাঁ, অথবা কস্ট অফ ব্যাংক লোন এটসেট্রা বলতে পারি। তার মানে দেখেন
যখন আমি ইন্ডিভিজুয়াল করে বলবো এটাকে বলা হচ্ছে স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল, আর যখন সব এভারেজে বলবো এটাকে বলবো আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। সো ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল, আর টোটাল কম্বাইন্ড কে বলা হচ্ছে কি কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল অর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ক্লিয়ার? জি স্যার এটা স্যার। একটু আরেকবার বলতেন। আমি বলেছি শেয়ার ক্যাপিটালের এগেইনস্টে আমরা কি দিব? ডিভিডেন্ড দিব। এই ডিভিডেন্ডকে বলা হচ্ছে কস্ট অফ ইকুইটি, স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। রিটার্ন আর্নিংস এর এগেইনস্টে আমরা দিয়ে দেব ডিভিডেন্ড, এটাকে বলা হচ্ছে কস্ট অফ ইকুইটি, স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। প্রিফারেন্স শেয়ার হোল্ডার কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। ডিবেঞ্চার হোল্ডারদেরকে ইন্টারেস্ট, স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। ব্যাংক লোন ইন্টারেস্ট দিচ্ছি, কস্ট অফ ব্যাংক লোন, স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে বলা হচ্ছে কি স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল। বাট যখন সব এভারেজে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলবো, মানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলবো, এটাকে বলা হচ্ছে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। ওকে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। স্যার স্পেসিফিক দ্বারা ইয়েস এখানে কি স্যার। বুঝাচ্ছিলেন স্যার? স্পেসিফিক হচ্ছে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল। যেমন ঠিক কস্ট অফ আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কস্ট অফ ডেট, কস্ট অফ হুম হুম প্রেফারেন্স শেয়ার, এগুলি হুম ইন্ডিভিজুয়াল, এক একটাকে স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল বলা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল কি? হুম বাংলা তো করলে অন্তর্নিহিত এবং বহির্ভাগ যে কষ্টটা এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর, আইআর, এটাকে ঠিক বলা আছে। হচ্ছে এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিট হচ্ছে কোনটা? ওই যে বললেন এর আগে অপরচুনিটি কস্টটা, অর্থাৎ আমরা একটা অপরচুনিটি প্রজেক্ট। কস্ট, যেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলছি, কস্ট অফ ক্যাপিটাল, এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট বলা হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট। এভারেজ কস্ট ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কে, ওয়েটেড এভারেজ কস্ট অর কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল, এটার আরেকটা নাম হচ্ছে এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আর মার্জিনাল কস্ট হচ্ছে কি আমরা এডিশনাল যদি কোনো ফান্ড নেই, এডিশনাল যদি কোনো ফান্ড নিয়ে থাকি, তাহলে এটার জন্য আমরা যে পরিমাণ কস্ট দিতে হয় অথবা খরচ দিতে হয় সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। সো আমরা কস্ট অফ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেশন করব? আমরা প্রথমে হলো প্যাসিফিক করব, তারপরে হচ্ছে কম্পোজিট করব। প্যাসিফিকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ডেট, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ রিটার্নিংস, এরকম প্রত্যেকটা আইটেমকে এক একটাকে এক এক প্যাসিফিক কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। আর সব কম্বাইন করে যখন আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করব, সেটাকে কম্পোজিট অথবা এভারেজ, যেটাকে আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলছি। ঠিক আছে? জি ক্লিয়ার? স্যার, ইয়েস স্যার। জি এখন স্যার। আসেন আমরা প্রথমটা মানে প্যাসিফিক কস্ট অফ ক্যাপিটাল আমরা ক্যালকুলেশন করি। ডেট, ডেট কত প্রকার এবং কি কি বলেন? ডেট কি? ডেট কি? হোয়াট ইজ ডেট? Loan, sir, loan. One Long-term sort of product. loan, one sort of loan, no doubt, one sort of loan. Yes. ঠিক আছে? ডেট হচ্ছে ওয়ান সর্ট অফ লোন, এটা নিয়ে কোনো ডাউট নেই। ডেট দেখেন বিভিন্ন প্রকার হতে পারে, কনভার্টেবল ডেট হতে পারে, নন কনভার্টেবল হতে পারে, এটসেট্রা। হ্যাঁ, কনভার্টেবল মানে কি, নন কনভার্টেবল, আবার জিরো কুপন বন্ড, এগুলোও কিন্তু ডেটের আন্ডারে। জিনিসগুলো কি আমরা বুঝি। আবার Yes. রিডেমেবল অফ ডেট, ইরিডেমেবল অফ ডেট, এই দুটোই বলি। রিডেমেবল বলতে কি বোঝায়, ইরিডেমেবল বলতে কি বোঝায় বলেন তো? রিডিউমেবল স্যার মানে যেটা স্পেসিফিক হ্যাঁ, টাইম পিরিয়ড থাকে, একটা টাইম পিরিয়ড পরে লাইব্রেরিটা নিঃশেষ হয়ে যায়। আর ইরিডিউমেবল মানে মানে একটা এটা টাইম পিরিয়ডের পর নিঃশেষ না, একটা টাইম পিরিয়ডের পর Share লাইব্রেরিটার পে অফ করে conversion. দিতে হয়, এটা পে অফ করে দিতে হয়, দ্যাট ইজ রিডেমেবল। আর ইরিডেমেবল পরিশোধ করতে হবে না, এটা পরিশোধ করতে হবে না, তার মানে কি ইকুইটির মতো থাকবে। ইকুইটির মতন থাকবে, ইয়েস স্যার। ক্যাপিটাল। হ্যাঁ,
কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ কি জিনিস? কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। কিউমুলেটিভ একসাথে টুগেদার। জানি না স্যার। প্রফিটটা ওই বছরে দিতে পারলে পরবর্তী বছরে না দিতে পারলে যদি পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হয় তাহলে যে কিউমুলেটিভ, আর যদি প্রফিট হয়ে যায় তাহলে নন কিউমুলেটিভ। রাইট। ধরেন আমরা ডেটের এগেইনস্টে কি ইন্টারেস্ট দিয়ে থাকি? হ্যাঁ স্যার, দেই কিনা? ইন্টারেস্ট দিয়ে থাকি। ধরেন ইন্টারেস্ট কোনো দিয়ে বছরে থাকি। ইন্টারেস্ট দিতে পারলেন না, না দিতে পারলে পরের বছরে কি দিয়ে দিবেন? হ্যাঁ পরের বছরে দিবেন। পরের বছরে যদি এটা দেন, মানে আগের বছরেরটা সহ যদি দেন, এটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ। হ্যাঁ। আর যদি না দিয়ে থাকেন, ধরেন এক বছর দিতে পারলাম না, এটা ল্যাপস হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে নন কিউমুলেটিভ। যদি কিউমুলেটিভ বন্ড হয় অর্থাৎ ডিবেঞ্চার হয়, তাহলে দেখবেন কি ইন্টারেস্ট রেটটা বেসিক্যালি একটু কম হয়, বাট নন কিউমুলেটিভ হলে ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক হায়ার হয়। ক্লিয়ার? জি স্যার। কনভার্টেবল, নন কনভার্টেবল কি জিনিস? কোনো স্যার ইয়ারলি যেই বন্ডটা একটা নির্দিষ্ট সময় পরে শেয়ারে কনভার্ট করা যায় এটা হলো কনভার্টেবল। আর নন কনভার্টেবল কনভার্ট করা যায়। যেটা ইকুইটি শেয়ারে কনভার্ট হবে না, দ্যাট ইজ নন কনভার্টেবল। ওকে, রাইট। এফএম কঠিন অনেক, তাই না? এফএম কঠিন না? ভালো আছো ভাই? সময়টা একটু প্র্যাকটিসের দরকার তো। এফএমটা অনেক কঠিন না? স্যার মোটামুটি। কি সহজ? ভাই সহজ হলে সহজ বলবেন, কঠিন হলে কঠিন বলবেন। প্র্যাকটিসের দরকার। সহজ না কঠিন? স্যার একটু এক কঠিন কথা স্যার, আমার কাছে অনেক ভালো পড়তে হবে লাগে, স্যার। আমার ওপিনিয়ন থেকে ভালো লাগে স্যার, সাবজেক্টটা অনেক সহজ, বুঝতে ভালো লাগে। স্যার প্র্যাকটিস আর যদি করলে কঠিন পাওয়া যায় তাহলে ইজি, দেখো আর প্র্যাকটিস না করলে কঠিন। কেউ আমার ক্লাসের কথা বলছেন, কেউ বাইরের কথা বলছেন, এটসেট্রা, নাকি? এই অনলাইনে ক্লাসের পজিটিভ সাইড হচ্ছে এটা। এখন আসেন কস্ট অফ ডেট আমরা কিভাবে ক্যালকুলেশন করব অঙ্কে, প্যাসিফিক কস্ট অফ ক্যাপিটাল আমরা কিভাবে কস্ট অফ ডেট ক্যালকুলেশন করব, দ্যাট ইজ দ্য ইস্যু। এখন প্রথমে দেখলেন আমরা রিডেমেবল এবং ইরিডেমেবল দুইটা কথা বলেছি। যদি এটা ইরিডেমেবল হয় তাহলে দেখেন কস্ট অফ ডেট ইকুয়াল টু ইন্টারেস্ট 1 মাইনাস টি ইন্টু হলো পি নট। পি নটটা কি? মার্কেট ভ্যালু। ইন্টারেস্ট ইয়েল্ড মানে কি? ইন্টারেস্ট ইয়েল্ড, ইয়েল্ড কথাটার মানে কি? ইন্টারেস্ট ইয়েল্ড আউটপুট ইল্ড মানে আউট। নো নো নো, অর্জন ইয়েল্ড করা হলো। যখনই বলবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি আপনি কস্টিং বলেন, ইয়েল্ড হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট, ঠিক আছে? বাট যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলবো তখন মার্কেট ভ্যালুকে বোঝাবে, ঠিক আছে? মার্কেট ভ্যালু। ইয়েল্ড মানে হচ্ছে কি মার্কেট ভ্যালুর সাথে, ধরেন ইন্টারেস্ট ইয়েল্ড, ডিভিডেন্ড ইয়েল্ড, উপরে ডিভিডেন্ড নিচে হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। যদি আমরা ইন্টারেস্ট ইয়েল্ড বলি, উপরে ইন্টারেস্ট নিচে হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ দ্য ডেট, অথবা কি মার্কেট ভ্যালু অফ দ্য লোন, ঠিক আছে? সো এরকম ভাবে কিন্তু বোঝায়, মানে ইয়েল্ড হলো মার্কেট প্রাইস। আর এখানে আমরা যত স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল আমরা ক্যালকুলেশন করব, অবভিয়াসলি নিচে বসবে মার্কেট ভ্যালু, ঠিক আছে? নিচে অবশ্যই বসবে মার্কেট ভ্যালু। মানে এখানে যত স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করব সব মার্কেট ভ্যালু দিয়ে, কোনোটাই কিন্তু ফেস ভ্যালু দিয়ে হবে না, মাথায় রাখবেন কিন্তু। এই কারণে প্রত্যেকটা ফর্মুলার মধ্যে দেখবেন কি পি নটটা কি নিচে আছে, পি নট থাকবেই।
যদি ডিবেঞ্চার হয় মার্কেট ভ্যালু অফ ডেট, যদি প্রেফারেন্স শেয়ার হয় মার্কেট ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার, যদি এটা কস্ট অফ ডেট ইকুইটি হয় মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। ঠিক আছে, সো পি নোটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। ক্যাডি কস্ট অফ ডেট ইন্টারেস্ট আমরা তো জানি, এই ইন্টারেস্টে যেটা ক্যালকুলেশন করব এটা কিন্তু আবার কিন্তু কুপন রেট দিয়ে করতে হবে, মানে ফেস ভ্যালু দিয়ে করতে হবে। এখানে কিন্তু ধরেন 10% বলা আছে, তাহলে 10% অন হোয়াট, ফেস ভ্যালু অর মার্কেট ভ্যালু? ফেস ভ্যালু Face স্যার। value. অবভিয়াসলি ফেস ভ্যালু, এটা কিন্তু আবার ফেস ভ্যালুর উপরে হবে। ঠিক আছে, এই ইন্টারেস্টটা কিন্তু কখনো কিন্তু মার্কেট ভ্যালুর উপরে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 মাইনাস টি মানে ট্যাক্সটা আমরা অ্যাডজাস্ট করে বাকি যা আছে সেটার উপরে কি আমরা ক্যালকুলেশন করব। দেখেন এখানে বলা আছে ইন্টারেস্ট অন কুপন রেট 10%, ট্যাক্স রেট 30%, বুক ভ্যালু অফ দ্য ডেট ইজ টাকা 100 and same are trading at the rate of টাকা 110. So calculate cost of debt. পারবো? জি স্যার। পারবো স্যার, পারবো। খুবই ইজি। ইন্টারেস্ট হলো কত? 10 টাকা আসবে 100 টাকার উপরে। ঠিক আছে, 100 টাকার উপর 10% মানে 10 টাকা। 1 মাইনাস টি, টি হলো 30%, আর পি নট হচ্ছে সেম আর ট্রেডিং মার্কেট ভ্যালু, মানে ট্রেডিং মানে হচ্ছে মার্কেট ভ্যালু 110, তো 110 দিয়ে ভাগ করব। তো আপনার কস্ট অফ ডেট আসবে কত? 6.36%। এন ইস্যু? এন জি ইস্যু? স্যার, জি স্যার, জি স্যার। যদি রিডেমেবল অফ ডিবেঞ্চার হয়, এতক্ষণ বললাম হচ্ছে ইরিডেমেবল অফ ডিবেঞ্চার, আর রিডেমেবল মানে হচ্ছে কি, যেটা সার্টেন টাইম পর মানে ম্যাচুরিটি পিরিয়ডের পর যেটা আমরা পেমেন্ট করে দিব, এটাকে বলা হচ্ছে কি রিডেমেবল অফ ডিবেঞ্চার। ঠিক আছে, রিডেমেবল অফ ডিবেঞ্চার, ঠিক আছে, যেটা আমরা পে করে দিব কখন? এট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড, এটাকে বলা হচ্ছে রিডেমেবল অফ ডিবেঞ্চার। যখন আমরা রিডেমেবল অফ ডিবেঞ্চার করব তখন অবশ্যই মাথায় রাখবেন আপনার আইআরআর বেসিসে আপনি ক্যালকুলেশন করবেন। আইআরআর, আইআরআর যে রেটটা হবে সেটা হচ্ছে কি আপনার কস্ট অফ ডেট। এখন এই আইআরআর ক্যালকুলেশন করার জন্য আপনার 4টা ইনফরমেশন লাগবেই, মাস্ট। মানে ট্রায়াল এন্ড এরর বেসিসে একটা পজিটিভ ভ্যালু নিব, একটা নেগেটিভ ভ্যালু নিব। তাহলে 4টা ইনফরমেশন আপনার কি কি থাকা লাগবে? 1, মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার। 2, কুপন রেট, যেটা অলরেডি উপরের অঙ্কে আমরা দেখেছি। তো 2টা ইনফরমেশন বললাম, আবার বলি কি কি। 1, মার্কেট ভ্যালু। 2, কুপন রেট। 3, ম্যাচুরিটি ভ্যালু। 4, ম্যাচুরিটি পিরিয়ড। এই 4টা ছাড়া আপনি কখনো কি আইআরআর ক্যালকুলেশন করতে পারবেন না। আবার বলি, 4টা ইনফরমেশন মাস্ট নিডেড। 1, মার্কেট ভ্যালু অফ ডেট। 2, কুপন রেট। 3, ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি ভ্যালু। শেষ। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার, জি স্যার। দেখেন এখানে বলছে মার্কেট রেট অফ ডিবেঞ্চার, মার্কেট রেট অফ ডিবেঞ্চার পি নট 75 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 20 ইয়ার্স, কুপন রেট 8%, রিডেমশন ভ্যালু টাকা 100। ক্যালকুলেট কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট ক্যালকুলেশন করার জন্য বলছে, আমরা কি পারবো? প্রথমে আছেন ট্রায়াল এন্ড এরর বেসিস। আমরা আইআরআর ক্যালকুলেশন করার জন্য প্রথমে কি করতে হবে? ট্রায়াল এন্ড এরর বেসিস। দেখেন ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। সো এখানে দেখেন আমাদের কুপন রেট হচ্ছে 8%, ম্যাচুরিটি পিরিয়ড 20 বছর, ম্যাচুরিটি পিরিয়ডে আমার পেমেন্ট করতে হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটা হলো টি নট মানে জিরো পিরিয়ড, আজকে 1 থেকে 20, আর একটা হলো 20। এখন দেখেন কোনটা আজকে আমার, কোনটা আউটফ্লো, আউটফ্লো কোনটা, ইনফ্লো কোনটা, ইনফ্লো কোনটা বলেন? এখানে 2টা জিনিস তো লাগবে, একটা হলো ইনফ্লো আর একটা হচ্ছে আউটফ্লো। সো কোনটা ইনফ্লো কোনটা আউটফ্লো বলেন? 75 হচ্ছে কি ইনফ্লো আর 100 হচ্ছে আউটফ্লো। কেন এটা ইনফ্লো?
উল্টাটা বলছেন। উল্টাটা বলছেন, কেন এটা আউটফ্লো? জি তাহলে বলেন, উল্টা বলছেন। কেন এটা আউটফ্লো বলেন? স্যার এটা আমি বিজনেসে ডালছি স্যার। সেটা তো কিসের এটা ডালছেন? এটা কি বিজনেসে ডালছেন নাকি আপনি? 75। নো, দেখেন আপনি কোন পিরিয়ডে অঙ্ক করছেন? 20 বছর পরে। কবে করতেছেন? বর্তমান পিরিয়ডে। আজকে আজকে স্যার জিরোতে, আজকে জিরোতে। এখন আপনাকে যদি আজকে বলে ভাই ডিবেঞ্চারের টাকা আপনার দিয়ে দিতে হবে আজকে, তাহলে কত টাকা দিবেন? ৭৫ টাকা 70 টাকা স্যার। 75 টাকা। আজকের ডেটে আপনার লাইবিলিটি হলো 75 টাকা। দ্যাটস ওয়াই 75 টাকা হচ্ছে কি আপনার আউটফ্লো। ইয়েস। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আবার আসেন, 75 টাকা যদি আউটফ্লো হয়, তাহলে ইনডাইরেক্টের টাকা আপনার কিভাবে ইনফ্লো হইলো? এখানে তো ইনফ্লো দেখাইছি, পজিটিভ মানে ইনফ্লো, নেগেটিভ মানে আউটফ্লো। ইন্টারেস্টের টাকা কিভাবে আমি দেখাইলাম, ইনফ্লো দেখালাম। আবার ম্যাচুরিটি পিরিয়ডে আমরা যে পেমেন্ট করতেছি সেটা আবার ইনফ্লো দেখালাম। হাউ ইজ ইট পসিবল? বলেন। ডিভাইডারটা পারচেজ করতে যাব 75 টাকা। আমি কোন পিরিয়ডে, আবার বলি, আমি কোন পিরিয়ডে অঙ্ক করছি? স্যার কারেন্ট পিরিয়ড। পিরিয়ডে। কারেন্ট পিরিয়ড, তার মানে জিরো পিরিয়ডে। আজকে আমার লাইবিলিটি হচ্ছে কোনটা? আজকের মার্কেট ভ্যালু। আমি ইন্টারেস্টটা দিব কবে? ইন্টারেস্ট দিব কবে? 1 বছর পর এক থেকে। বছর পরে। সো এটা কি আজকে আপনার লাইবিলিটি? না। না স্যার। আপনার আজকে লাইবিলিটি না মানেই হচ্ছে কি এটা আপনার জন্য ইনফ্লো। আবার রিডেমশন ভ্যালু 100 টাকা, এটা কবে দিবেন? 20 বছর পরে। সো এটা কি আজকে আপনার লাইবিলিটি? না স্যার। না মানেই হচ্ছে কি আপনার জন্য ইনফ্লো। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। সো দেখেন এখন আমি ডিসকাউন্টিং করলাম, ডিসকাউন্টিং করে 10% এবং 12%। এখন এই যে 10% ধরলে আমার পজিটিভ আসবে আর 12% ধরলে আমার নেগেটিভ আসবে, এটা কিভাবে বুঝলাম বলেন? হুম, স্যার কস্ট অফ ক্যাপিটালের রেট যত কমবে এনপিভি পজিটিভ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। তো আমার কোশ্চেনটা কিন্তু বোঝেন নাই। আমার তো একটা পজিটিভ নিতে হবে, একটা নেগেটিভ নিতে হবে। এখন পরীক্ষার হলে আপনি একটা নিলেন, দেখলেন পজিটিভ আসলো, আর একটা কিভাবে বুঝবেন এটা ধরলে আপনার নেগেটিভ আসবে বলেন? হুম, এই যে কুপন রেট আছে না, কুপন রেটের থেকে সবসময় একটা বড় নেবেন আর একটা ছোট নেবেন, তাহলে দেখবেন কি আপনার পজিটিভ নেগেটিভ চলে আসবে। স্যার দুইটাই তো কুপন রেট থেকে বড়। এই তো আমার সিস্টেম কি বললাম আমি এখানে, আপনি এটা যদি ছোট নিতেন, ধরেন কুপন রেট থেকে ছোট নেন, ঠিক আছে, তাহলে তো আরো পজিটিভ হইতো। জি স্যার। পজিটিভ হতো কিনা আমি সেটা জি বলছি। স্যার। জি স্যার। নেন, ছোট নেন, নো প্রবলেম, কিন্তু এটা কিন্তু পজিটিভ আসতো। আর এই কারণে কুপন রেট থেকে একটা ছোট নেবেন একটা বড় নেবেন, তাহলে দেখবেন আপনার অঙ্ক পারফেক্টলি হয়ে গেছে। যদিও এটা কি অঙ্কের সলিউশন দেখে দেখে আমি এখানে বসাইছি, তাই না? এই কারণে 10% এবং 12% বসাইতে হয়েছে। সো এখানে দেখেন পজিটিভ এনপিভি আসলো 8 টাকা আর নেগেটিভ এনপিভি আসলো 4 টাকা 85। সো এখন আপনার আইআর এর সূত্রের মধ্যে বসান। আইআর এর ফর্মুলাটা কি ছিল? এইটা, তাই তো? জি স্যার। এটা বসান এখানে। কি? এ হলো লোয়ার রেট, লোয়ার রেট এখানে কত? 10% প্লাস এনপিভি এট লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেট কত? 8 টাকা। এনপিভি এট লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার রেট, মানে এনপিভি এট লোয়ার রেট হলো 8 টাকা মাইনাস এনপিভি এট হায়ার রেট হচ্ছে 4.85। আর বি মাইনাস এ, হায়ার রেট মাইনাস লোয়ার রেট, হায়ার রেট হলো 12% আর লোয়ার রেট হচ্ছে 10%।
সো আপনার আইআরআর কস্ট অফ ডেট আসলো কত 11.25। বুঝেছি কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। জাস্ট এ মিনিট। স্যার একটা কোশ্চেন আছে। জি জি জি, কোশ্চেন করেন। স্যার আমি যদি হায়ার রেটটা আরো বেশি নিতাম, যে 12 এর জায়গায় যদি 20 নিতাম, আমার কি সেম রেজাল্ট আসতো স্যার? জি, সেম রেজাল্ট আসবে। কেন সেম রেজাল্ট আসবে বলেন তো? কারণ দুইটা ভেরিয়েবলস লাগে, একটা যদি নেগেটিভ হয় বাই ডিফল্টই মানে অলমোস্ট কাছাকাছি আসার কথা। আইআরআর কি? এনপিভি যেখানে নেগেটিভ সেটা হচ্ছে আইআরআর জি নাকি? জি এখন স্যার। দেখেন, এনপিভি যেখানে নেগেটিভ সেটা হচ্ছে আইআরআর। তো দেখেন আমাদের ইস্যুটা কি এরকম না? এখানে যদি কলম কিভাবে আনে, ড্র ড্র থেকে আমি একটা কলম নিই। হ্যাঁ, দেখেন সরি আর একটু বড় করে নিই। হ্যাঁ, জাস্ট এ মিনিট। এটা বুঝেছেন তো আমি কি আঁকলাম? এটা ক্লিয়ার? মানে এটা হলো জিরো, এনপিভি জিরো কার্ভ হচ্ছে এটা। উপরে যদি যান তাহলে পজিটিভ, নিচে যদি যান তাহলে হলো কি নেগেটিভ। ক্লিয়ার এটা? জি স্যার। ধরেন আমি একটা পজিটিভ রেজাল্ট নিলাম, পজিটিভ রেজাল্টটা নিলাম কোথায়? এইখানে, এইখানে নিলাম। আবার একটা নেগেটিভ রেজাল্ট নিলাম, ধরেন এই যে এইখানে। এখন আমি দুইটা কিন্তু যোগ করব। যোগ করলে আমার এই যে পয়েন্ট আসলো সেটা হচ্ছে আইআরআর নাকি? জি স্যার। জি স্যার। আবার ধরেন আমি দুইটা পজিটিভ নিলাম, দুইটাই পজিটিভ। এখানে একটা পজিটিভ, ধরেন আমি অন্য একটা কালার দিয়ে বলি, আমি দুইটা পজিটিভ নিলাম। এখানে একটা পজিটিভ, এই পয়েন্টে একটা, আবার এই পয়েন্টে একটা। তাহলে কার্ভটা কি এভাবে অ্যাড হয়ে যাবে? এভাবে এভাবে হবে না, এটা কিন্তু প্রথমে এখানে আসবে, তারপরে কি এখানে চলে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি তার স্যার। মানে আমার এই জিরো পয়েন্ট যেটা, এই যে জিরো পয়েন্ট যেটা, এটাকে কিন্তু টাচ করতেই হবে। আপনি পজিটিভ নেন আর নেগেটিভ নেন, আপনার টাচ করতেই হবে। এখন আপনি যদি বলেন আমি যদি দুইটাই পজিটিভ নেই, হ্যাঁ, তাহলে কি অঙ্ক হবে কিনা? আপনার রেজাল্ট কিন্তু সেমই আসবে, কিন্তু প্রিন্সিপালে কি আপনারটা এরর। বুঝতে পেরেছেন? আপনি যদি দুইটা পজিটিভও নেন আবার দুইটা নেগেটিভও নেন, তাতেও কিন্তু আপনার রেজাল্ট কিন্তু একই আসবে, কিন্তু আপনারটা প্রিন্সিপালি কিন্তু অঙ্ক ঠিক হলো না, রেজাল্ট আসবে। ঠিক আছে? ক্লিয়ার? জি। জি স্যার। সো এটাই বললাম আর কি, যে আপনি যত বড়ই নেন না কেন, ধরেন আরো বড় নিলেন, একটা হলো বিশাল একটা পজিটিভ নিলেন, বিশাল পজিটিভটা কি এখানে আসলো, ধরেন বিশাল একটা পজিটিভ আসলো, পজিটিভটা আসলো এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, লেখা তো আছে না, এখানে একটা নিলেন, আবার বিশাল একটা নেগেটিভ নিলেন এই যে এখানে নিলেন। তাহলে যোগ করেন আপনি, যোগ করার পর এই যে এইটা হলো কি আপনার এনপিভি পয়েন্ট, আইআরআর পয়েন্ট। বুঝতে পেরেছেন? সো আপনি যত বড়ই নেন না কেন, আপনার রেজাল্ট কিন্তু এই জিরোর মধ্যে কিন্তু লিমিটেড।
আমি বুঝাইতে পেরেছি? জি স্যার। এই সো দেখেন আমি দুইভাবে দেখালাম, একটা হচ্ছে রিডিমেবল অফ ডেটের ক্ষেত্রে আর একটা হচ্ছে ইরিডিমেবল অফ ডেটের ক্ষেত্রে। এখন যদি অঙ্কে বলা থাকলো কনভার্টেবল অফ ডেট, কনভার্টেবল অফ ডেট, হ্যাঁ, কনভার্টেবল ডিবেঞ্চার অথবা লোন স্টক, তাইলে কিভাবে করবেন বলেন? হুম, তাহলে কিভাবে করবেন বলেন? রিডিমেবল যেভাবে করছে স্যার ওইভাবে। রিডিমেবল যেভাবে করছে এভাবেই, কথা কিন্তু রাইট, ঠিক আছে, বাট এখানে আপনার শুধু এই ভ্যালুটা শুধু চেঞ্জ হবে, এই যে রিডেমশন ভ্যালুটা শুধু চেঞ্জ হবে। রিডেমশন ভ্যালুটা চেঞ্জ হবে দেখেন কোন সেন্সে, দেখেন আপনি যদি ইনভেস্টরের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করেন, ইনভেস্টর যে আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলো, তাকে আপনি একটা অপশন দিলেন যে আপনি ডেটে থাকতে পারেন অথবা ইকুইটি শেয়ারে আপনি কনভার্ট হইতে পারেন, তাহলে সে কোনটা নিবে বলেন? ইকুইটি। কোনটা নিবে? ইকুইটি। আমি আপনার সাথে একমত না। ইকুইটি নিবে কেন? সে যদি ডিবেঞ্চারে লাভ করে বেশি তাহলে সে ডিবেঞ্চার নিবে, আর যদি ইকুইটি শেয়ার হোল্ডার সে বেশি লাভ করে তাহলে সে ইকুইটি ইকুইটি শেয়ার নিবে, নাকি? জি স্যার। লাভ বেশি, প্রফিট বেশি হবে। ইনভেস্টমেন্ট করেছে আপনার কোম্পানিতে, তাই না? তো সে লাভটা সবসময় কি এনশিওর করবে। এখন তাহলে এখানে এই যে রিডেমশন ভ্যালুটা আসবে হচ্ছে হায়ার অফ ইকুইটি ভ্যালু অফ রিডেমশন ভ্যালু, বুঝছেন? আপনি চিন্তা করবেন যে যে ইনভেস্টমেন্ট করেছে সে ম্যাক্সিমামটাই নিবে, সে কখনো কম নিবে না। সো আপনার এখানে যখনই আপনি রিডেমশন ভ্যালু কনসিডার করবেন তখন হায়ার ওয়ান কনসিডার করবেন, আর নয়তো বাকি সব কিছু সেম। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখেন আমি তিনটা ফর্মুলা বললাম। এক, ইরিডেমেবল অফ ডেট, তারপর বললাম রিডেমেবল অফ ডেট, তারপরে কনভার্টেবল অফ ডেট, এই তিনটা ভাবে পড়লাম। এখন আরেকটা আসলো ধরেন লাস্টে, কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস, আর কোনো কিছু বলা নাই, কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব বলেন? বলেন, কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস এটা বলা আছে, তাহলে কিভাবে করব? স্যার ইরিডিমেবল যেভাবে করছে ওইভাবে না স্যার। নো, শুধু হচ্ছে কি 1 - t, শুধু 1 - t। আমরা তো মার্কেট প্রাইসে তো দেওয়াই আছে, তাহলে আর কি ফার্দার করা দরকার আছে? আমি তো প্রথমেই বলেছিলাম মার্কেট প্রাইসে আমরা কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস এটা তো দেওয়াই আছে, কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস ধরেন 10% দেওয়া থাকলো, তাহলে আমরা তো পি নট দিয়ে তো ভাগ করব, তাই না? তো মার্কেট প্রাইস দেওয়াই আছে, ঠিক আছে। সো এখন আর ফার্দার কোনো কাজ করা দরকার নাই। এখান থেকে শুধু কি আপনি ট্যাক্সটা অ্যাডজাস্ট করবেন, নাথিং এলস, শুধু ট্যাক্স অ্যাডজাস্ট করতে হবে। কিরকম দেখেন, পোস্টেজ কস্ট অফ ডেট ইন্টু 1 - t, এই যে 10% দেওয়া আছে, 1 - t হলো 30%, 30% যদি অ্যাডজাস্ট করে, সো আমরা 7% কি রেজাল্ট দিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সো আমরা কস্ট অফ ডেট কয়ভাবে ক্যালকুলেশন করলাম? হুম, তিনভাবে স্যার। তিন চার ভাবে। চার চার ভাবে চার কি কি ভাবে স্যার রিক্যাপ করেন? মার্কেট ভ্যালু, কম্পারেটিভ রেট, মার্কেট প্রাইস, মার্কেট
কনসেপ্ট ক্লিয়ার চারভাবে, না কোনো কনফিউশন আছে? যদি স্যার কনফিউশন থাকে বলেন। স্যার একটা রিডিমেবল শেয়ারের ক্ষেত্রে আরেকটা ইরিডিমেবল আইআরআর, তারপর স্যার কনভার্টেবল, আর একটা হচ্ছে কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস। এই চারভাবে, ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, সো সো কস্ট অফ ডেট কমপ্লিট। জি স্যার। ওকে, নাও আপনাদের কি ব্রেকের দরকার আছে, আমি কন্টিনিউ করব? স্যার কন্টিনিউ করেন। আটটা 35-এ জামাত আছে, এটা কনসিডার করেন। 8:35-এ গ্রামের জামাত। এটা তো অত ভালো একজনের ওকে, ঠিক আছে, তাহলে 20 মিনিট ব্রেক। 8:35-এ জামাত। জি, নাও 8:30, 8:50 will be the cut off point, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। জি স্যার, জি স্যার। একজন একটা কোশ্চেন করেছেন চ্যাট বক্সে, can you explain me sir please how to calculate the PV factors, especially 8.4 to 7.5? এটা এই 8.54, এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করেছি? কিভাবে করেছি এটা? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি টেবিল থেকে, অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি টেবিল থেকে এটা আমরা নিয়ে আসছি। সো ওইখানে একটা টেবিল দেওয়া আছে, দেখবেন আপনার। এটা বের করবেন হচ্ছে এইভাবে, 20 ইয়ার্স 8%, 20 ইয়ার্স 8%, সরি 10%, 20 ইয়ার্স, 10% 20 ইয়ার্সে আপনার ফ্যাক্টর কত? 8.54 পাবেন। আবার 12% 20 ইয়ার্স আপনি ফ্যাক্টরটা পাবেন 7.469। আর একটা ফর্মুলা আছে টাইম বিল অফ মানির, হ্যাঁ, সেখান থেকে ওইটা বের করতে পারবেন। ওকে, তো কস্ট অফ ডিফারেন্সিয়াল কমপ্লিট। এখন আসেন কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি, cost of equity K equal to D naught divided by P naught, K equal to D naught divided by P naught। D naught হচ্ছে ডিভিডেন্ড, যেটা ইমিডিয়েটলি 1 বছরের মধ্যে আমরা পেমেন্ট করব, আর P naught হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার, আর K তো কস্ট অফ ইকুইটি, এটা তো বলেছি আমরা। এখন এখানে দেখেন আমরা দুইটা মডেলের কথা বলবো, একটা ক্যাপিটাল সিএপিএম মডেল আর একটা হচ্ছে ডিবিএম মডেল, ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল, আর একটা হচ্ছে কি আপনার ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ডিবিএম মডেলে এখানে আবার দুই ভাবে করা যায়, ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল। হ্যাঁ, ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেলে আবার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ডিভিডেন্ডের যখন একটা গ্রোথ থাকবে, তখন আমি যে ফর্মুলাটা বলেছি, যদি কোনো গ্রোথ না থাকে, মানে ডিভিডেন্ড কনস্ট্যান্ট থাকে, প্রতি বছরে ডিভিডেন্ড কি একই হারে দেওয়া হয়, তার মানে ডিভিডেন্ডের কোনো গ্রোথ নাই, এটাকে বলা হচ্ছে, এটার জন্য বলা হচ্ছে কে ইকুয়াল টু ডি নট ডিভাইডেড বাই কি পি নট। আর যখন ডিভিডেন্ডের একটা গ্রোথ থাকবে, তখন এই গ্রোথকে রিপ্রেজেন্ট করা হয় কি জি দিয়ে। তখন কে ইকুয়াল টু ডি নট ইন্টু 1 প্লাস জি ডিভাইডেড বাই পি নট প্লাস হচ্ছে কি আপনার জি। জি হচ্ছে গ্রোথ অফ ডিভিডেন্ড গ্রোথ রেট, হ্যাঁ, জি হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ রেট, পি নট হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, আর ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি কোনো ধরেন ডিভিডেন্ড যেটা KPC রিমেইন কনস্ট্যান্ট মানে একই থাকলো একটা, হ্যাঁ এটাকে আমরা বলতেছি ডিনোট। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আরেকটা হলো যদি আমাদের কনস্ট্যান্ট মানে আবার এটা যদি হয় বাড়ে, মানে 1 বছর তুলনায় আরেক বছর বৃদ্ধি পেলো, হ্যাঁ এটাকে আমরা বলতেছি
গ্রোথ। এটা এটাকে গ্রোথ বলতেছি, এই গ্রোথটা তো নেগেটিভ হইতে পারে। হ্যাঁ, নেগেটিভ হবে, সমস্যা নাই তো। মানে গ্রোথ থাকলে পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন, হ্যাঁ, তবে যদি আপনার ইনকাম যদি আপনার পজিটিভ হয়, কখনো দেখবেন নেগেটিভ গ্রোথ হবে না। আর কোনো কোম্পানি কখনো কিন্তু যদি রিটেন আর্নিং সাফিসিয়েন্ট থাকে, তাহলে কিন্তু কখনো কিন্তু তারা নেগেটিভ গ্রোথ শো করে না। বুঝতে পেরেছেন? স্যার আরেকবার। জি জি। মানে আর্নিংস গ্রোথ থাকলে আপনার ডিভিডেন্ড গ্রোথ থাকবে। আর্নিংস গ্রোথ, আমি সেটা বলেছি, আর্নিংস গ্রোথ যদি থাকে তাহলে দেখবেন কি ডিভিডেন্ড গ্রোথ থাকবে। এটা খুবই ন্যাচারাল, ইনকাম যদি ইনকামে গ্রোথ থাকলে তো ডিভিডেন্ডের গ্রোথ হবেই। গ্রোথ হবেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো দুইটা ফর্মুলা পেলাম, একটা আর হলো কেই দিয়ে কি বোঝানো হয়েছে? কেই একই জিনিস। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, কস্ট অফ ইকুইটি হলো কে, কে ইকুয়াল টু ডি নট ডিভাইডেড বাই পি নট। ডি নট হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, পি নট হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার। ঠিক আছে, আর যখন গ্রোথ রেট থাকবে, ডিভিডেন্ডের গ্রোথ রেট থাকবে, তখন কে ইকুয়াল টু ডি নট ইন্টু 1 প্লাস জি ডিভাইডেড বাই পি নট প্লাস হচ্ছে কি জি। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার যখন ডিবিএম মডেলের ডিভিডেন্ড গ্রোথ রেট থাকবে তখন। ওকে, এখন আসেন এই যে গ্রোথ রেট, এটা আমরা কিভাবে বের করতে পারি? গ্রোথ রেট, ডিভিডেন্ড গ্রোথ রেট আমরা যদি অঙ্কেতে দেওয়া না থাকে, তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা এখন আমরা দেখাচ্ছি। দেখেন, ডি নট ইকুয়াল টু কি, ডি ওয়ান ইকুয়াল টু কি, ডি নট ইন্টু 1 প্লাস জি, রাইট? ঠিক আছে, ঠিক আছে। ডি টু ইকুয়াল টু কি, ডি টু ইকুয়াল টু কি, D1 into 1 plus D, না যদি আমরা ডি জিরোই লিখি সম্ভব, তখন এখানে কি লিখতে হবে? power 1 দিতে হবে। 2। 2, যদি ডি থ্রি লিখি এইভাবে, সো অন। যদি ডিএন লিখি, ঠিক আছে, n সংখ্যক, ঠিক আছে। তাহলে এইভাবে লিখতে হবে নাকি? জি স্যার। ঠিক আছে, সো এটা হলো ফর্মুলা। এখন আসেন, যদি আমি এখান থেকে জি এর মানটা বের করতে চাই, তাহলে কিভাবে করব? অর equal to dn or equal to dn divided by d naught, clear? জি স্যার। Or 1 plus z equal to whole to the power 1 by n। ঠিক আছে, ঠিক আছে, কিভাবে 1 by n দিয়ে দুই পাশে আমি কি মাল্টিপ্লাই করলাম, 1 by n দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে 1 by n আর n এই কাটা, আর 1 by n এই পাশে থেকে যাবে। জি স্যার। ঠিক আছে, or z equal to
এটা ওয়ানটাই পাশে চলে আসবে শুধু, এটা -1। এই এটা হলো গ্রোথ রেটের ফর্মুলা, বুঝতে পারছেন? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন দেখেন এই যে গ্রোথ রেট আমরা ক্যালকুলেশন করব, এই গ্রোথ রেট ক্যালকুলেশন করার ফর্মুলা হলো দুইটা, একটা হলো হিস্টোরিক্যাল প্যাটার্ন আর একটা হচ্ছে গর্ডনসের গ্রোথ মডেল। ঠিক আছে, একটা হলো হিস্টোরিক্যাল প্যাটার্ন আর একটা হচ্ছে গর্ডনসের গ্রোথ মডেল। এই দুইভাবে কি আমরা ক্যালকুলেশন করতে পারি। যখন হিস্টোরিক প্যাটার্ন হবে তখন আমরা এতক্ষণ যা বুঝাইলাম এই যে এই ফর্মুলার মাধ্যমে করতে হবে হিস্টোরিক প্যাটার্ন যদি হয়, বুঝতে পেরেছেন? কি রকম দেখেন হিস্টোরিক প্যাটার্নে এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখেন, 2004-এ আমাদের ডিভিডেন্ড হচ্ছে 750, 2005, 2006, 2007, 2008, 2008-এর টোটাল হচ্ছে আমার কি 1312। তাহলে এখানে দেখেন টোটাল কয়টা ইয়ার, কয়টা ইয়ার? 5টা। 5টা। তার মানে কি D5 হবে না D4 হবে? D4 হবে। D4 হবে। D5 কেন হবে না? কারেন্ট ইয়ারটা হবে না স্যার। একটা তো D0 হবে, সো জি একটা স্যার। হবে D0, তার মানে 2004 হবে D0, 2005 হবে D1, 2006 হবে D2, আর 2007 হবে D3, 2008 হবে D4। তার মানে টোটাল 4 বছর। ঠিক আছে, 4 বছর। এখানে বলছে কোম্পানির ইকুইটি শেয়ার হচ্ছে 5 মিলিয়ন অর্ডিনারি শেয়ার এবং মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 3.5 টাকা এক্স ডিভিডেন্ড। এস্টিমেট দ্য কস্ট অফ অর্ডিনারি ইকুইটি শেয়ার। হ্যাঁ, বলছে কি কে কত সেটা ক্যালকুলেশন করার জন্য বলছে। তাহলে প্রথমে আসেন ডি নটটা আমরা ক্যালকুলেশন করি, মানে ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে উপরে হলো ডিভিডেন্ড 1312 আর নিচে হলো কি নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার হচ্ছে কি 5 মিলিয়ন অর্ডিনারি শেয়ার। 5 আপনার মিলিয়ন। পার শেয়ার আসলো কত? 0.26, 26 পয়সা, 0.26। আর পি নট হচ্ছে আপনার 3.5। ঠিক আছে, সো আমাদের জি ইকুয়াল টু কত এটা কি আমরা জানি? গ্রোথ রেট কত এটা কি দেওয়া আছে? না স্যার। গ্রোথ রেট দেওয়া নাই, কিন্তু ডিভিডেন্ড গ্রোথ আছে। কিন্তু দেখেন 750 থেকে এটা হয়েছে কত? 1312। তো আমরা কি করতে পারবো, ওই যে এখানে একটা ফর্মুলা একটু আগে পড়েছিলাম যেটা জি ইকুয়াল টু ডিএন। ডিএন মানে হচ্ছে 1312, অথবা এটা পার শেয়ারও নিতে পারেন। হ্যাঁ, 1312 অথবা এটা পার শেয়ারও নেওয়া যায়। হ্যাঁ, 1312 ডিভাইডেড বাই 750। ডি এন হচ্ছে 1312, D0 হচ্ছে 750। হ্যাঁ, হোল টু দি পাওয়ার 1/n। 1/n হচ্ছে 4 বছর, এক ভাগে 4। হ্যাঁ হ্যাঁ -1। তো এখান থেকে আমরা গ্রোথের মান বের করতে পারি। এই যে এখান থেকে, সো গ্রোথ আসলো কত? গ্রোথ আসলো 15%। সো গ্রোথ রেট হচ্ছে 15% আসলো। সো এখন দেখেন আমাদের তিনটা ইনফরমেশন জানা দরকার ছিল। আমাদের ইনফরমেশন কি কি জানা দরকার ছিল? আমরা জানি ফর্মুলা ইকুয়াল টু ডি নট ইন্টু 1 প্লাস জি ডিভাইডেড বাই পি নট প্লাস জি। ডি নট হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, যেটা অলরেডি বের করেছি আমরা। জি হচ্ছে গ্রোথ রেট, যেটা এইমাত্র বের করলাম 15%। আর পি নট হচ্ছে 3 টাকা 50 পয়সা, যেটা দেওয়া আছে অলরেডি অঙ্কেতে। আর জি হলো গ্রোথ রেট, এটা বের করেছি আমরা। সো কে ইকুয়াল টু ডি নট হলো 26 পয়সা, আর জি হচ্ছে দেখেন 0.15, আর পি নট হচ্ছে 3.5 টাকা, জি হচ্ছে গ্রোথ রেট হচ্ছে 1.5। সো কস্ট অফ ইকুইটি হচ্ছে 23.54%। এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি ইকুইটি আন্ডার হিস্টোরিক্যাল প্যাটার্ন। স্যার ডি নট 750 হওয়ার কথা না? ডি নট 750, জি। ডি নট হচ্ছে 750 কখন? যখন আমরা হিস্টোরিক প্যাটার্নে আমরা ডিভিডেন্ড গ্রোথ রেট বসাবো। আর যখন আমরা কেই বসাবো, কেই সময় হচ্ছে সবচেয়ে লেটেস্টটা বসাবেন ডি নট। ক্লিয়ার? এখানে দুইটা ফর্মুলা ইউজ করেছি, কিন্তু একটা হচ্ছে গ্রোথ রেটের ফর্মুলা আর একটা হচ্ছে কে এর ফর্মুলা। যখন গ্রোথ রেটের ফর্মুলা ইউজ করব তখন ডি নট হচ্ছে 750, আর যখন আমি কে এর ফর্মুলা ইউজ করব তখন ডি নট হচ্ছে 26, মানে 1312। এই যে এটা লেটেস্টটা।
ঠিক আছে? কি বলেছি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, জি স্যার। ওকে, সো কস্ট অফ ইকুইটি আন্ডার হিস্টোরিক প্যাটার্ন গেল। এখন আসেন আরেকটা বলছিলাম কি, গর্ডনস এর গ্রোথ মডেল, জি ইকুয়াল টু আর ইন্টু বি। জি গ্রোথ রেট ইকুয়াল টু আর ইন্টু বি। আর হচ্ছে রিটার্ন অন ইকুইটি, আর বি হচ্ছে রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও মানে কি, আর আর ওই রিটার্ন অন ইকুইটি মানে কি বলেন? জি ইকুয়াল টু আর ইন্টু বি, গর্ডনস এর গ্রোথ মডেল। আর হচ্ছে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি, আমরা কত টাকা রিটার্ন পেয়েছি সেটা, মানে আর্নিংস ডিভাইডেড বাই ক্যাপিটাল, ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। মানে উপরে হলো আর্নিংস আর নিচে হলো ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল এমপ্লয়েড, ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড, মানে ইনিশিয়ালি আমরা কত টাকা ক্যাপিটাল এমপ্লয়েড করেছি এটা। সো আর আমরা পেয়ে গেলাম। আর বি হচ্ছে আপনার রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও কিরকম দেখেন, আমাদের আর্নিংস ছিল 3,500, আমরা ডিভিডেন্ড দিয়ে দিয়েছি 1,312, আর বাকিটুকু কিন্তু রিটেনশন। তো এটার রেশিওটা বের করতে হবে, কিরকম ভাবে বের করব, 3500 থেকে 1300 বাইরে মাইনাস করব। মাইনাস করার পর যে ফিগারটা থাকবে সেটাকে আমরা 3500 দিয়ে ভাগ করব। এটাকে বলা হচ্ছে কি রিটেনশন রেশিও। ক্লিয়ার? জি স্যার। যদি কোনো কনফিউশন থাকে বলেন। জি ইকুয়াল টু আর ইন্টু বি, হ্যাঁ জি ইকুয়াল টু আর ইন্টু বি, এই ফর্মুলা আমরা ইউজ করছি। দেখেন a company has 3 lakh ordinary shares, 3 লাখ অর্ডিনারি শেয়ার আছে, ইন ইস্যু উইথ এক্স ডিভিডেন্ড মার্কেট ভ্যালু হলো 1 টাকা 35 পয়সা, মানে পি নট হচ্ছে এক্স ডিভিডেন্ড প্রাইস। ও আরেকটা জিনিস, এক্স ডিভিডেন্ড প্রাইস আর একটা হচ্ছে কাম ডিভিডেন্ড প্রাইস, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বলেন? একটা হচ্ছে এক্স ডিভিডেন্ড প্রাইস আর একটা হচ্ছে কি কাম ডিভিডেন্ড প্রাইস। কাম ডিভিডেন্ড প্রাইস হলো স্যার ইন্টারেস্ট সহকারে যেটা। মানে ডিভিডেন্ড সহকারে যেটা। জি, জি স্যার। আর এক্স ডিভিডেন্ড প্রাইস ইন্টারেস্ট ছাড়া। ইন্টারেস্ট ছাড়া। আমরা অঙ্কের ক্ষেত্রে কোনটা ইউজ করব? এক্স ডিভিডেন্ড। এক্স ডিভিডেন্ড, জি স্যার। অলওয়েজ এক্স ডিভিডেন্ড প্রাইস, ঠিক আছে? এখন ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমরা এক্স ডিভিডেন্ড প্রাইস ইউজ করব, ঠিক আছে? এখন কোন পিরিয়ডটা এক্স ডিভিডেন্ড আর কোন পিরিয়ডটা এক্স ডিভিডেন্ড না, এটা কিভাবে বুঝবো? কাম ডিভিডেন্ড এক্স ডিভিডেন্ডের বোঝার ওয়ে কি? স্যার উল্লেখ থাকবে না? মানে উল্লেখ থাকবে, ডিভিডেন্ড ইনক্লুড করা থাকবে, যে প্রাইসের মধ্যে ডিভিডেন্ড ইনক্লুড করা, এটাকে বলা হচ্ছে কি কাম ডিভিডেন্ড প্রাইস। আর যেই ভ্যালুতে আপনার ডিভিডেন্ড ইনক্লুড করে না সেটা হচ্ছে এক্স ডিভিডেন্ড প্রাইস। এই কারণে যখনই কাম ডিভিডেন্ড প্রাইস থাকবে, ওই কাম ডিভিডেন্ড থেকে আমরা ডিভিডেন্ডটা মাইনাস করে নিব, যা আসবে সেটা হচ্ছে কি এক্স ডিভিডেন্ড প্রাইস, যেটাকে আমরা পি নট বলতেছি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের এক্স ডিভিডেন্ড প্রাইস দেওয়া আছে 1 টাকা 35 পয়সা, a dividend of 50,000 just been paid। তাহলে দেখেন, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কত? ডিভিডেন্ড পার শেয়ার কত? 1 টাকা 35 পয়সা। কিভাবে 1 টাকা 45 পয়সা? ডিভিডেন্ড পার শেয়ার কত আসবে? আরে দেখেন 50,000 টাকা হচ্ছে ডিভিডেন্ড, আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 3 লাখ। তাহলে 50,000-কে 3 লাখ দিয়ে ভাগ করেন, দেখেন কত আসে। 16 পয়সা। 16 পয়সা হচ্ছে কি আপনার ডিভিডেন্ড পার শেয়ার। জি স্যার। নেট অ্যাসেট অফ দ্য ইয়ার ওয়ার ভ্যালুড 1 টাকা 1.6 মিলিয়ন। পোস্ট ট্যাক্স প্রফিট হচ্ছে 75,000। এই প্রফিটটা কি কাজে লাগবে বলেন? এই প্রফিটটা কি কাজে লাগবে? প্রফিট 75,000। স্যার রিটেনশন বের করতে। নো, নট রিটেনশন। বের করতে লাগবে হচ্ছে কি, নট অনলি রিটেনশন বাট অলসো কি আপনার আরেকটা ফর্মুলার কাজে লাগবে, বলেন তো কি এটা? রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটির ফর্মুলা কি? উপরে হচ্ছে আর্নিংস, আর নিচে হচ্ছে কি আপনার ক্যাপিটাল নেট অ্যাসেট এমপ্লয়েড। ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট। ইয়ার
নেট অ্যাসেট এট দ্য ইয়ার এন্ড ওয়ার ভ্যালুড এট টাকা 1.6 মিলিয়ন। ঠিক আছে, ইয়ার এন্ডে আপনার হ্যাঁ নেট অ্যাসেট হলো 1 টাকা 1.06 মিলিয়ন। তাহলে গ্রোথের ফর্মুলা কি? গ্রোথ ইকুয়াল টু কি? আর ইন্টু বি। আর বি হচ্ছে পার্সেন্ট অফ প্রফিট রিটেইন। তাহলে দেখেন 25,000 ডিভাইডেড বাই 75,000। সো আমরা রিটেনশন রেশিও হলো 33%, যেটা অলরেডি বলেছেন আপনি একজন। প্রফিটটা দিয়ে আমরা কি রিটেনশন রেশিওটা বের করব। সো এখানে দেখেন আমাদের ডিপিএস ডিভাইডেড বাই কি? ইপিএস ইকুয়াল টু কি? আমাদের সরি আমরা 50,000 দিয়ে দিচ্ছি, 50,000 দিয়ে দিচ্ছি 75-এর মধ্যে, তাহলে থাকলো কত? 25 আমরা রেখে দিচ্ছি। রিটার্ন আর্নিংস এর ট্রান্সফার ডিভাইডেড বাই কি? আর্নিংস ইকুয়াল টু কি? রিটেনশন রেশিও। সো রিটেনশন রেশিও আসলো 33%। ঠিক আছে, আরওই হলো কি? উপরে আর্নিংস ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে বলা ছিল ইয়ার ইন্ড নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 1.06। এই 1.06 মিলিয়ন থেকে এই বছর হচ্ছে 25,000 যে অ্যাড হইলো এটা মাইনাস করে দিব আমরা। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এই বছরের 25,000 টাকা আমরা মাইনাস করে দেবো। তাহলে 10,06,000 10,06,000 থেকে 60,000 থেকে আমরা 25,000 টাকা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিয়ে আমরা যা আসলো সেটাকে দিয়া 75,000কে ভাগ করলাম। তাহলে আপনার আসলো হচ্ছে 7.2% হচ্ছে কি আপনার ROE, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ROE, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো দেখেন আমাদের বি মানে রিটেনশন রেশিও হলো 33%, আর রিটার্ন অন ইকুইটি আসলো 7.2%। তাহলে আপনার জি ইকুয়াল টু কি? গ্রোথ রেট ইকুয়াল টু কি? এই দুটাকে আর ইন্টু বি। আর হলো 0.072 আর বি হচ্ছে 33%। সো আপনার গ্রোথ রেট হচ্ছে 2.4%। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। শুধু মুখে মুখে বলতেছে, আমি বুঝতেছি না আপনারা কতটুকু বুঝতেছেন। অনেকে হয়তো বুঝতেছে না, যদি বলেন আমি লিখে লিখে বলবো, নো প্রবলেম। সো এখন আসেন কেই ইকুয়াল টু কি? ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার হলো 26 পয়সা ছিল, আর পি নট ছিল 1 টাকা 35, আর গ্রোথ হচ্ছে 2.4% প্লাস হলো গ্রোথ। সো আমার কস্ট অফ ইকুইটি আসলো কত? 15%। আমরা ডিবিএম মডেলে আপনার কস্ট অফ ইকুইটি আসলো 15%। এটা হচ্ছে গর্ডনসের গ্রোথ মডেল ইউজ করে। কারো কোশ্চেন থাকলে বলেন এতটুকুর মধ্যে। কোনো কোশ্চেন আছে? স্যার আছে স্যার, ওই যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিভাবে বের করছে আমার যদি একটু বলতেন। 7.2% যেটা হবে। ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড, আর্নিংস ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। উপরে হলো আর্নিংস, নিচে হলো ক্যাপিটাল এমপ্লয়েড, ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আর্নিংস ছিল 75,000 টাকা, ঠিক আছে? আর্নিংস ছিল 75,000 টাকা, আর্নিংস হচ্ছে 75,000 টাকা, জি স্যার। আর্নিংস 75,000 টাকা, আর নিচে হলো ক্যাপিটাল এমপ্লয়েড। দেন ইয়ার ইন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 1.06। তাহলে 1.06 থেকে আমরা টোটাল 75,000 টাকা আর্নিংস ছিল, এই 75-এর মধ্যে 50,000 টাকা আমরা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি। তাহলে আমরা রিটার্ন আর্নিংস এ ট্রান্সফার করলাম হলো 25,000 টাকা, ঠিক আছে? 25,000 টাকা, বুঝছেন? মধ্যে আমরা 25,000 টাকা রিটার্ন আর্নিংস এ ট্রান্সফার করলাম। এই কারণে 10,60,000 থেকে আমরা 25,000 টাকা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিয়ে যেটা থাকলো সেটা হচ্ছে কি? ইনিশিয়াল ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে? সো আর্নিংস ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্যাপিটাল কে ভাগ করে আমরা বের করলাম 7.2% হচ্ছে কি আপনার রিটার্ন। আর গ্রোথ রেট আর হচ্ছে আপনার রিটেনশন রেশিও ছিল 33%, মানে 75-এর মধ্যে আমরা 25 রেখে দিলাম, আর পে আউট রেশিও হচ্ছে কি আপনার 67%।
মানে 50,000 টাকা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সো গ্রোথ আর স্যার এখানে 25,000 টাকাটা কি বলছেন স্যার, যদি আবার একটু বলতেন 25,000 টাকা। দেখেন আপনার ইনকাম কত হয়েছিল, 75, 75। ডিভিডেন্ড কত দিয়ে দিছেন, 50, এইটাকে বলে পে আউট রেশিও। তাহলে 75-এর মধ্যে 50 দিয়ে দিছেন, তার মানে পে আউট রেশিও হচ্ছে আপনার 67%। আর 25,000 টাকা হচ্ছে আপনি রিটার্ন হিসেবে ট্রান্সফার করেছেন, তার মানে এটা হলো রিটেনশন রেশিও। 67 যদি পে আউট হয় 33% হচ্ছে কি আপনার রিটেনশন রেশিও। ওকে, ওকে ঠিক আছে। এরপরে আসেন ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম মডেল, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। যখন আপনার মাল্টিপল সিঙ্গেল ইনভেস্টমেন্ট থাকবে তখন উপরে ডিবিএম মডেল আপনার ভালো রেজাল্ট দিবে, বাট যখন আপনার পোর্টফোলিও ইনভেস্টমেন্ট থাকবে মানে মাল্টিপল ইনভেস্টমেন্ট, তখন আপনি সিএপিএম মডেল মানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল আপনি ফলো করবেন। তো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ফর্মুলা হচ্ছে কে ইকুয়াল টু আর এফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। এখানে আর এফ হলো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। এখানে দুই ধরনের ইনভেস্টমেন্ট থাকবে, একটা হচ্ছে রিস্ক ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সো আর এফ হচ্ছে আপনার রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, আর এফ হচ্ছে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট আর এফ। আর বেটা হচ্ছে মার্কেট রিটার্ন, মার্কেট রিস্ক, বেটা হচ্ছে মার্কেট রিস্ক। আর আরএম হচ্ছে আপনার, আরএম হচ্ছে আপনার মার্কেট রেট অফ রিটার্ন, মার্কেট রেট অফ রিটার্ন। আর আরএফ হচ্ছে কি আপনার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। ঠিক আছে, স্যার। তো এখন আসেন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এতক্ষণ আমরা যা পড়েছি পুরোটাই হচ্ছে কি আপনার স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল, আর এখন হচ্ছে আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের আপনার দুইটা ফর্মুলা আছে, আমরা দুইটাই ডিসকাস করব। যেমন একটা হচ্ছে WACC ইকুয়াল টু ওয়েট অফ ইকুইটি ইনটু কস্ট অফ ইকুইটি প্লাস ওয়েট অফ debt into cost of debt plus weight of preference share into cost of preference share, এই এটা। অথবা আরেকটা ফর্মুলা হচ্ছে WSCC ইকুয়াল টু আপনার মার্কেট ভ্যালু অফ ইকুইটি ইনটু কস্ট অফ ক্যাপিটাল প্লাস মার্কেট ভ্যালু অফ debt into cost of debt plus market value of preference share into cost of preference share, ঠিক আছে, divided by market value of equity plus market value of debt plus market value of preference share, ঠিক আছে। দুইভাবে কিন্তু আমরা করতে পারি, এখন আপনাদের কাছে যেটা ভালো লাগে ওই বেসিসে আমরা করব। বাট অঙ্কের মধ্যে বেসিক্যালি মার্কেট ভ্যালু দিয়ে করলে কি তাড়াতাড়ি হয়, কারণ ওয়েটটা বের করতে হয় বেসিক্যালি মার্কেট ভ্যালুর উপর বেসিস করে, বুঝছেন। সো ওয়েট যদি বের করেন তাহলে দেখা যায় আগে মার্কেট ভ্যালু বের করে তারপরে ওই ফর্মুলাতে যেতে হয়, তাহলে আমার খামাখা দরকারটা কি এই ফর্মুলা ইউজ করা, আমি ডাইরেক্ট এটাই ইউজ করে ফেলবো। এটা ইউজ করে ফেললেই কিন্তু আপনার টোটাল কি WCC কিন্তু ক্যালকুলেশন করা হয়ে যায়।
ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? স্যার ইয়েস স্যার। এই হচ্ছে আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করা। এই ডাব্লিউএসসিসি দিয়েই আমরা কি করব, কোন একটা পার্টিকুলার কোম্পানির ফিজিবিলিটি স্টাডি অথবা ডিসকাউন্টিং ফ্যাক্টর যেটা বলি না কেন সেটা আমরা ক্যালকুলেশন করব। বুঝেছি না মোটামুটি? জি স্যার। থিওরিটিক্যাল অ্যাসপেক্ট কিন্তু শেষ, থিওরিটিক্যাল আর কোনো কিছুই নেই কস্ট অফ স্যার ডেটা। এখানে ফিজিবিলিটি স্টাডি দ্বারা কি বুঝেছিলেন যদি একটু বলতেন যে ওই আমি যে বুঝছিলাম। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেইজাল। ঠিক আছে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেইজাল সেটা বলেছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? না স্যার। আজকে কি তাহলে ম্যাথ স্টার্ট করি না আজকে শেষ করে দিব কোনটা? তারা আজকে শেষ করে দেন না স্যার বৃষ্টি মাথায় দিলে স্যার ভুলা হয়ে যাবো গা। নেক্সট দিন সুযোগ করে দিলে একদম সবাই রিল্যাক্স নাকি? যেটুকু বুঝছি ওইটুকু ম্যাথ করবো কিনা যা স্যার আপনার ইচ্ছা, আপনার যেভাবে আমাদের। না 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 ঠিক আছে, আজকে তাহলে আমি যেহেতু অনেক থিওরিটিক্যাল ডিসকাশন হয়েছে, ওকে, হ্যাঁ জন্য ফার্স্ট ক্লাস যেহেতু আমার আজকে আমি ছেড়ে দিলাম। নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5 থেকে যত অঙ্ক আছে সব আমি করাবো। ওকে, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জি স্যার, থ্যাংক ইউ আপনিও স্যার। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার obviously। স্যার এই সিনপসিসটা দিয়ে দেবেন না আমাদের? হ্যাঁ একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। খুব সুন্দর ক্লাস করুন স্যার। সব আমাদের জন্যই। আপনাদের জন্যই, রাইট। ক্লাস তো সবসময় ভালোই বলেন কিন্তু পাস করে না কেউ, পরীক্ষাই দেয় না। আপনার পড়ানো স্টাইল খুব সুন্দর। আমাকে খুশি করার জন্য কত কিছু বলবেন, তাই না? খুশি না আমি স্যার, বাস্তব যেটা সত্য আপনার পড়ানোর ধরনটা ভালো। আমি আপনাদেরকে ট্রাই করেছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। এখন আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, ইটস আপ টু ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আর ইনশাআল্লাহ আমি স্যার, থ্যাংক আপনিও ইউ ভালো স্যার, থাকবেন। আপনার ভালো থাকবেন। ডাউনলোড করে নেন, ডাউনলোড করেন, তারপরে আমি এটা ক্লোজ করছি। স্যার ডাউনলোড করছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।